আজকে আমরা একটু গ্রুপ 17 সম্বন্ধে পড়বো। গ্রুপ 17 মানে হচ্ছে মোস্টলি হচ্ছে হ্যালোজেন কম্পাউন্ডস। এবার হ্যালোজেন কম্পাউন্ডসের মধ্যে আমরা যেগুলো জানি সেগুলো কি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন। ঠিক আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এবং অ্যাস্টাটিন সম্বন্ধে সাধারণত আমাদের খুব একটা বেশি জানার প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে সাধারণত রেডিও অ্যাক্টিভ ইন নেচার, তাই এই এক্সিস্টেন্স সম্বন্ধে আমাদের খুব একটা বেশি জানার প্রয়োজন নেই। এবারে যত আমি ওপর থেকে নিচের দিকে নামবো, দ্যাট ইজ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অ্যান্ড অ্যাস্টাটিন, তাহলে কী হবে, সেখানে ইলেকট্রোনেগেটিভিটি কমবে, কারণ আমরা জানি যে অ্যালং দ্য গ্রুপ ফ্রম টপ টু বটম ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। সাইজ যদি বলি তাহলে ওপর থেকে নিচে নিঃসন্দেহে সাইজটা বাড়বে, কারণ একটা করে এক্সট্রা করে শেল অ্যাড হচ্ছে। যত আমি ফ্লুরিন টু আমার অ্যাস্টাটিনের দিকে যাব তত আমার একটা করে এক্সট্রা নিউক্লিয়ার শেল অ্যাড হচ্ছে, তাহলে আমার সাইজটা বাড়বে। বয়েলিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টও এক্ষেত্রে বাড়বে, এবং ডেনসিটিও বাড়বে, কারণ ওপর থেকে নিচে গেলে সাধারণত তার মাস বাড়ছে, এবং সাথে সাথে আয়োনাইজেশন পোটেনশিয়াল কী হবে, কমে যাবে। কারণ যত আমার একটা এক্সট্রা করে নিউক্লিয়ার শেল অ্যাড হচ্ছে তত কী হবে, সাধারণত আমার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের বা আউটার মোস্ট ইলেকট্রনের ডিস্টেন্সটা কমছে, এবং আয়নিক পোটেনশিয়াল অথবা আয়োনাইজেশন এনার্জি যদি আমি কথা বলি তাহলে সেটা কমে যাবে। আচ্ছা, এবারে এই যে আমরা হ্যালোজেন কম্পাউন্ডসগুলো নিয়ে কথা বলছি, এই হ্যালোজেন কম্পাউন্ডসগুলো অ্যাকচুয়ালি নিজেদের মধ্যেই কিন্তু এক ধরনের কম্পাউন্ড ফর্ম করে, মানে নিজেদের মধ্যে বলতে হচ্ছে কি, দুখানা হ্যালোজেন নিজেদের মধ্যে বন্ডিং করে এক ধরনের এরকম কম্পাউন্ড ফর্ম করে, যেগুলোকে সাধারণত আমরা বলে থাকি কি ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস মানে হচ্ছে বাইনারি কম্পাউন্ডস, মানে দুখানা ডিফারেন্ট হ্যালোজেন্স নিজেদের মধ্যে যদি বন্ডিং করে ফেলে তাহলে সেটাকে আমরা বলবো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস, যাদের ফর্মুলা বা জেনারেল ফর্মুলা হতে পারে AX, AX3, AX5 অথবা AX7 টাইপ। যেরকম একটা এক্সাম্পল মনে করো আমি এখানে দিয়েছি, যেটা হচ্ছে ClBr, মানে ক্লোরিন আর বিআর এর মধ্যে একটা বন্ড আছে ClBr, অথবা মনে করো হতে পারে ClBr3, অথবা হতে পারে মনে করো আমরা বললাম IF7 বা IF5। এই ধরনের বিভিন্ন কম্পাউন্ডস অ্যাকচুয়ালি ফর্ম করতে পারে, এগুলোকে আমরা কি বলবো, বাইনারি হ্যালোজেন কম্পাউন্ডস, যেগুলোকে আমরা সাধারণত নোমেনক্লেচার হিসেবে বলি ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। এবারে ছোট্ট করে আমরা একটু অকারেন্স নিয়ে পড়ে নিই। অকারেন্স যদি আমরা বলি তাহলে বলবো যে এই যে কটা হ্যালোজেন্স থাকে তারা অ্যাকচুয়ালি ভেরি রিয়াক্টিভ নন মেটালস হয়। সাধারণত এটা আমরা জানি যে এরা সবাই নন মেটালস, কারণ অ্যালং দ্য পিরিয়ড ফ্রম লেফট টু রাইট যত আমরা যাব তত মেটালিক ক্যারেক্টার কমবে এবং নন মেটালিক ক্যারেক্টার বাড়বে, তাই এরা সাধারণত নন মেটালস, এটা আমরা সবাই জানি। আর তার সাথে এটাও আমরা জানতে পারবো যে এরা কেন অ্যাকচুয়ালি আলটিমেট ভেরি রিয়াক্টিভ হয়, খুব বেশি রিয়াক্টিভ কেন হচ্ছে, কারণ সাধারণত বাঁ দিক থেকে যত আমরা ডান দিকে যাচ্ছি এরা হাইলি ইলেকট্রোনেগেটিভ, প্রচণ্ড ইলেকট্রোনেগেটিভ, এতটাই ইলেকট্রোনেগেটিভ হয় এবং এতটাই এদের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি থাকে যে আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন এরা নিয়ে নিতে চায়, এই জন্যই এরা খুব বেশি পরিমাণে রিয়াক্টিভ হয়। আর সেই জন্যই অ্যাকচুয়ালি কী হয়, এরা সাধারণত নর্মাল নেচারে অ্যাকচুয়ালি ফ্রিলি এক্সিস্ট করতে পারে না, ফ্রিলি কখনো এরা এক্সিস্ট করে না। সাধারণত কী হয়, এরা কম্বাইন্ড স্টেটে থাকে, কম্বাইন্ড স্টেটে এরা এক্সিস্ট করে। সে ফর এক্সাম্পল যাই হোক না কেন সেটা F2Cl2 বা মনে করো অন্য কোনো অ্যাটমের সাথে কম্বাইন্ড স্টেটে এরা এক্সিস্ট করে। যেরকম ফ্লুরিন সাধারণত আমরা সাধারণত কীরকমভাবে পাই বা ওর ন্যাচারাল অকারেন্স কীরকমভাবে হয়, যেরকম ফ্লুরোস্পার CaF2 অ্যাজ CaF2 এক্সিস্ট করতে পারে, অর ফ্লুরো অ্যাপাটাইট অ্যাজ CA3PO4 CaF2 হিসেবে এক্সিস্ট করতে পারে, অথবা মনে করো ক্রায়োলাইট দ্যাট ইজ Na3AlF6 এই হিসেবে কিন্তু এরা এক্সিস্ট করতে পারে। বাট ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের যদি আমরা অকারেন্স বলি, সাধারণত এরা অ্যালকালি অথবা অ্যালকালাইন আর্থ মেটালসের সাথে কম্বাইন্ড স্টেটে এক্সিস্ট করে। সে ফর এক্সাম্পল NaCl হতে পারে, যেটা নর্মাল আমরা কমন সল্ট হিসেবে বলি, অথবা Br অ্যাকচুয়ালি ম্যাগনেশিয়াম ব্রোমাইড হিসাবে এক্সিস্ট করতে পারে, অথবা আয়োডিন অ্যাজ NaIO3 হিসাবে এক্সিস্ট করতে পারে। সাধারণত এরা অ্যালকালি অথবা অ্যালকালাইন আর্থ মেটালসের সল্টস হিসাবে এরা এক্সিস্ট করে অথবা এক্সিস্টেন্স দেখায়। এদের নর্মাল ইন জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা বলি, আমরা জানি কি এটা NH2NP5 হয়, এবং নর্মালি বা জেনারেল অক্সিডেশন স্টেট আমরা জানি সবসময়ের জন্যই হ্যালোজেন গ্রুপের যা যাবতীয় এলিমেন্টস আছে তারা -1 দেখায়, এই জন্যই এদেরকে আমরা হ্যালাইডস হিসাবে সাধারণত বলে থাকি, যেরকম F-, Cl-, Br- বা I-, নাম হিসাবে ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আমরা বলে থাকি। এটা হচ্ছে এদের জেনারেল অক্সিডেশন স্টেট। বাট যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো তাহলে দেখবে যে NH2NP5 আছে, মানে কি লাস্ট এই NPতে যেহেতু 5টা ইলেকট্রন আছে, এ যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে ও অক্টেভ ফিল আপ হবে, অথবা আর একটা কেস ঘটতে পারে যে এরা যদি টোটালি 7টা ইলেকট্রন পুরোপুরি রিলিজ করে দিতে পারে বা ডোনেট করে দিতে পারে, তাহলেও কিন্তু এরা নিয়ারেস্ট ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। তাহলে এদের অক্সিডেশন স্টেটের রেঞ্জটা কী হতে পারে, আইদার একটা ইলেকট্রন নিলে -1 হবে, অথবা 7টা ইলেকট্রন ছেড়ে দিলে হবে +7। তো সাধারণত অক্সিডেশন স্টেটের রেঞ্জটা হয়ে যাচ্ছে আমাদের -1 to +7। আচ্ছা, এই যে আমরা অক্সিডেশন স্টেটের রেঞ্জটা দেখলাম,
এটা নিয়ে একটু আবার পরে পড়ব। এইবারে এইখানে আমরা ছোট্ট একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা যদি ফ্লুরিনকে নিয়ে ভাবি, ফ্লুরিনের কি অক্সিডেশন স্টেট এখানে ভ্যারি করবে? না, ফ্লুরিনের অক্সিডেশন স্টেট কিন্তু ভ্যারি করবে না। কেন করবে না? কারণ আমরা যেটা জানি যে অ্যালং দ্য পিরিয়ড বাঁ দিক থেকে ডান দিকে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে এবং ওপর থেকে নিচে আবার ইলেকট্রোনেগেটিভিটি কমে। আর সেই হিসাবে অ্যাকচুয়ালি আমরা জানতে পারবো যে ফ্লুরিন হচ্ছে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আর যদি হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হয়, তার মানে এর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কারও হতে পারে না, তাহলে এখানে ওর অক্সিডেশন স্টেট কী হবে? অলওয়েজ -1 হবে। এর কিন্তু কোনো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট হতে পারে না, বিকজ দিস ইজ দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ element in the periodic table. So therefore, whether any kind of atoms will be combined with fluorine, that will gain the positive oxidation state, and fluorine will gain the negative, that is -1 oxidation state, and therefore fluorine can never show any kind of positive oxidation state. তাই এখানে যে আমরা অক্সিডেশন স্টেটের রেঞ্জটা বলেছি -1 to +7, এটা নট ফর ফ্লুরিন। আদার দেন ফ্লুরিন যে বাকি হ্যালোজেনগুলো আছে, মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, প্রত্যেকের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, বাট ফ্লুরিনের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। ফ্লুরিন উইল ওনলি শো -1 অক্সিডেশন স্টেট। নাও বাকিদের ক্ষেত্রে এবার যদি আমরা দেখি যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা কিন্তু পজিটিভ অক্সিডেশন স্টেট দেখাতে পারবে। কারণ কি? কারণ এরা কিন্তু হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তো নয়, এদের ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিনের থেকে কম। তাই ইন প্রেজেন্স অফ আদার মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস এরা কিন্তু পজিটিভ অক্সিডেশন স্টেট দেখাতে পারবে। আর শুধু তাই নয়, এক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয়, এরা ভেরিয়েবল অক্সিডেশন স্টেটও দেখাতে পারে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবাইটালস। আর এই ভ্যাকেন্ট ডি অরবাইটালস থাকার কারণে কি হচ্ছে, এখানে NP5 বলো অথবা NS2, এইখানে যে পেয়ার্ড ইলেকট্রনগুলো আছে, অ্যাকচুয়ালি এই পেয়ার্ড ইলেকট্রনগুলো এক্সাইটেড স্টেটে যেতে পারছে ডিউ টু দ্য অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্ট ডি অরবাইটালস। যেরকম ক্লোরিনের ক্ষেত্রে ধরো 3D, অথবা ব্রোমিনের ক্ষেত্রে 4D, বা আয়োডিনের ক্ষেত্রে মনে করো 5D। এই যে অরবাইটালগুলো আছে, এই অরবাইটালগুলো বন্ডিংয়ে পার্টিসিপেট করতে পারবে। আর যদি বন্ডিংয়ে পার্টিসিপেট করে, তাহলে দেখবে এদের অক্সিডেশন স্টেট -1 থেকে +7 পর্যন্ত ভ্যারি করতে পারে। এবং সাধারণত যে অক্সিডেশন স্টেটগুলো এরা দেখায়, সেটা হচ্ছে -1, +1, +3, +5 অ্যান্ড +7। এবার কথার কথা হচ্ছে, আমরা কি তাহলে এইরকমভাবেই মনে রাখবো? না, এখানেও একটা কনসেপ্টের ব্যাপার আছে। সেটা কি? দেখো, এইখানে NP5 অবস্থায় এখানে একটাই সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে ও শুধুমাত্র বন্ডিংয়ে যদি পার্টিসিপেট করে, তাহলে অক্সিডেশন স্টেট হয়ে যাবে +1। বাট এইখানে দেখো, যদি একটা পেয়ার্ড ইলেকট্রনস এইখানে এক্সাইটেড স্টেটে যায় ND-তে, তাহলে 3খানা আনপেয়ার্ড ইলেকট্রন হলো, তাহলে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন হলো, মানে ওরা এখন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে, তাহলে অক্সিডেশন স্টেট দাঁড়াবে +3। এখন যদি এই টোটাল 4টে ইলেকট্রনই আমার এখানে আনপেয়ার্ড হয়ে যায় ডিউ টু দ্য এক্সাইটেশন, তাহলে দেখো টোটাল 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন হবে, তাহলে আমার অক্সিডেশন স্টেট দাঁড়াবে আবার +5। আর সিমিলারলি যদি এইখানে টোটাল এই 6টা ইলেকট্রনই টোটাল এক্সাইট হতে পারে, তাহলে টোটাল 7খানা আনপেয়ার্ড ইলেকট্রন দাঁড়াবে, যারা কিনা বন্ডিংয়ে পার্টিসিপেট করতে পারবে, এবং অক্সিডেশন স্টেট দাঁড়াবে +7। তাই এখানে এরকমভাবে পুরো মুখস্থ করার কোনো দরকার নেই যে কেন ইভেন নাম্বার অক্সিডেশন স্টেট বা ইভেন অক্সিডেশন স্টেট দেখাচ্ছে না, কেন অডগুলো দেখাচ্ছে। অডগুলো দেখাচ্ছে কেন? কারণ তোমরা যদি নর্মাল এখানে ওর ইন জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ইলেকট্রনগুলো এক্সাইট করো, তাহলেই বুঝতে পারবে যে +1, +3, +5, +7 এই ধরনের অক্সিডেশন স্টেট ওরা দেখাবে। এবার এক্সেপশন কিছু কিছু আছে, আমরা বলবো না যে এই রুলটা পুরোপুরি একদম ফলো করবে, কিছু কিছু এক্সেপশন আছে, দু একটা, সেইটা আমরা মনে রাখবো। সেটা হচ্ছে +4 এবং +6 অক্সিডেশন স্টেটও দেখায় কিছু কিছু অক্সাইডস অথবা অক্সো অ্যাসিডসের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো? সেটা শুধুমাত্র ক্লোরিন আর ব্রোমিনের ক্ষেত্রে। ক্লোরিন আর ব্রোমিনের কিছু কিছু অক্সো অ্যাসিডস আছে, যে ক্ষেত্রে আমরা +4 অথবা +6 অক্সিডেশন স্টেট দেখতে পাবো। এটা হচ্ছে এক্সেপশন। আমরা আবারও বলছি, এইটা হচ্ছে আমাদের এক্সেপশন। সাধারণত আমরা দেখতে পাই যেটা, সেটা হচ্ছে +1, +3, +5, +7 যদি আমরা পজিটিভ অক্সিডেশন স্টেটগুলো কনসিডার করি। বাট সেক্ষেত্রে ক্লোরিন আর ব্রোমিনের কিছু অক্সাইডস বা কিছু অক্সো অ্যাসিডস আছে, যেখানে আমরা +4 অথবা +6 দেখতে পারবো। তাই যে দেখতে পারবো বললাম, তার মানে কোথা থেকে দেখবো? আমরা কিছু কিছু এক্সাম্পলের মাধ্যমে এটাকে ক্লারিফাই করব। আচ্ছা, এক্সাম্পলগুলো আসবে যখন অক্সাইডস এবং অক্সো অ্যাসিড যখন আমরা পড়বো, তখন আমি এখানে বলে দেবো যে কীভাবে +4 বা +6গুলো আসছে, বা আমরা কী করে এস্টিমেট করছি। এবারে ছোট্ট করে একটু ইলেকট্রোনেগেটিভিটি আমরা দেখে নিই। ইলেকট্রোনেগেটিভিটির সাথে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির পার্থক্য আছে। ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু শুধুমাত্র একটা কোয়ালিটেটিভ প্যারামিটার, এবং ইট ইজ ইন দ্য বন্ডেড স্টেট। বন্ডেড স্টেট বলতে কি, মনে করো আমরা যদি বলি যে AB টাইপ অফ একটা বন্ড আছে, তাহলে A কতটা বেশি বন্ড পেয়ার অফ ইলেকট্রন
ইলেকট্রনসটাকে নিজের দিকে টানছে, সেটাই হচ্ছে তার ইলেকট্রন নেগেটিভিটি। বাট ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু তা নয়। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কিন্তু একটা পার্টিকুলার আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, সে ফরে মনে করো এ আছে, তার আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন বাইরে থেকে ঢোকাতে যে যতটা পরিমাণ এনার্জি গেইন করছে অথবা মনে করো যতটা পরিমাণ এনার্জি রিলিজ করছে, সেইটাকে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথ্যালপি বলে থাকি। সেটা নেগেটিভও হতে পারে, সেটা পজিটিভও হতে পারে। তাহলে ইলেকট্রন নেগেটিভিটি কি? সাধারণত অলওয়েজ ফ্লুরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন হবে, কারণ আমরা জানি অ্যাজ পার পিরিয়ডিক টেবিল অ্যালং দ্য গ্রুপ ফ্রম টপ টু বটম কী হয়, ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। এরপরে যদি আমরা ইলেকট্রন অ্যাফিনিটি অথবা ইলেকট্রন গেইন এনথ্যালপি সম্বন্ধে আমরা বলতে যাই, তাহলেও কিন্তু একই অর্ডার মেনটেন করা উচিত ছিল। দ্য অর্ডার শুড বি ফ্লুরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। এই কিন্তু অর্ডারটা হওয়া উচিত ছিল। কেন? কারণ ওপর থেকে নিচে যখন আমরা যাই তখন ফ্লুরিনের সাইজই সব থেকে ছোটো, তাই তার ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি হবে, এবং ওপর থেকে নিচে যখনই আমরা যাব তখন আবার আস্তে আস্তে সাইজগুলো বাড়তে থাকছে। তাহলে কী হবে? এইখানে ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু কম হওয়া উচিত ছিল। কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে ফ্লুরিনের যে আলটিমেট ভেরি স্মল সাইজ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্লেয়িং আ নেগেটিভ রোল। কারণ এখানে কি হচ্ছে, ফ্লুরিনের সাইজটা এতটাই ছোট যে এইখানে ইনকামিং ইলেকট্রনটা যখনই আসছে তখন অ্যাকচুয়ালি ইলেকট্রনের সাথে ওই ফ্লুরিনের অলরেডি যে ইলেকট্রনসগুলো আছে তাদের ইলেকট্রন রিপালশন ক্রিয়েট হচ্ছে। আর এই রিপালশনটা ক্রিয়েট হওয়ার জন্যে ওর ইলেকট্রন অ্যাফিনিটি আলটিমেটলি কী হচ্ছে, দুম করে কমে যাচ্ছে। আর এই কমে যাওয়ার জন্য কি হলো, ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লুরিনের থেকে বেশি হলো, আর বাকি যে অর্ডারটা ছিল সেটা কিন্তু সেম আছে। শুধুমাত্র ডিফারেন্সটা কোথায় ক্রিয়েট হচ্ছে? শুধুমাত্র ক্লোরিন ভার্সেস ফ্লুরিন, এই জায়গায় ডিফারেন্সটা ক্রিয়েট হবে, আর কোথাও কিন্তু কিছু ক্রিয়েট হবে না। এবং এই ধরনের অর্ডারগুলো খুব ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম পারপাস, সেটা কম্পিটিটিভ হোক অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে আমাদের নর্মাল মক টেস্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে আমাদের এমসিকিউ টাইপ অফ টেস্ট হোক সেমিস্টার 3 এর জন্য, দুটো ক্ষেত্রেই আমি বলছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ধরনের অর্ডার থেকে কোশ্চেন আসতে পারে এবং খুব বেশি ইম্পর্টেন্ট এই ধরনের অর্ডারগুলো। নর্মাল ইলেকট্রোনেগেটিভিটি সিকোয়েন্স আমরা যদি বলি তাহলে বলবো ফ্লুরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন, এটাতে কোনো প্রবলেম নেই বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি ইন দ্য বন্ডেড স্টেট। বাট যখন আমরা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমের জন্য ভাববো তখন কিন্তু ফ্লুরিনের সাইজটা এতটাই ছোট হচ্ছে যে ইনকামিং ইলেকট্রনের একটা ইলেকট্রন রিপালশন ক্রিয়েট করবে, আর তার জন্য ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাবে, এতটাই কমে যাবে যে ক্লোরিনের থেকে কম হলো। তাই ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লুরিন হলো, কিন্তু বাকি অর্ডারটা সেম থাকবে, শুধুমাত্র যে ডিফারেন্সটা আসবে সেটা হচ্ছে ক্লোরিন আর ফ্লুরিনের মধ্যে। এরপরে একই কারণে যদি আমরা বন্ড ডিসোসিয়েশন এনার্জি পড়ি, ঠিক এই একই কারণে বন্ড ডিসোসিয়েশন এনার্জিও ওপর থেকে যদি আমি নিচে যাই তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জিও কিন্তু ওপর থেকে নিচে কম হওয়া উচিত ছিল। মানে ফ্লুরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এরকমই কিন্তু হওয়া উচিত ছিল। কারণ যদি বন্ড ডিস্টেন্সের কথা বলি তাহলে বন্ড ডিস্টেন্স সব থেকে কম কার হবে? ফ্লুরিনেরই হবে, কারণ ওর অ্যাটমিক সাইজটা সব থেকে ছোট। কারণ ফ্লুরিন দেখতে হবে কী রকম? ফ্লুরিন দেখতে হবে আমার এই রকম, তারপরে হবে আমার ক্লোরিন, তারপরে হবে আমার ব্রোমিন, আর তারপরে হবে আমার আয়োডিন। তাহলে দেখো যত আমি ওপর থেকে নিচের দিকে যাব তত কী হবে? বন্ড ডিস্টেন্স কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে ওপর থেকে যদি নিচের দিকে যাই। আর যদি বাড়তে থাকে তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি নিঃসন্দেহে কমতে থাকবে, কারণ বন্ড স্ট্রেংথ কমছে। কিন্তু এটাই হয়ে গেল নেগেটিভ রোল প্লে করছে ফর ফ্লুরিন। কারণ ফ্লুরিনের ক্ষেত্রে প্রবলেমটা কী হচ্ছে, যখনই এই রকম বন্ড ডিস্টেন্সটা ছোট হয়ে গেছে তখন লোন পেয়ার অফ ইলেকট্রনসটা নিজেদের কাছে খুব কাছাকাছি চলে আসবে। দুটো ফ্লুরিনের মাথায় দেখবে টোটাল 6খানা লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে বা 3খানা লোন পেয়ার আছে। এই 3টে লোন পেয়ার যে রিসাইড করছে, বন্ড ডিস্টেন্সটা কম হওয়ার কারণে কী হচ্ছে, এই যে লোন পেয়ারের মধ্যে যে রিপালশনটা সেটা অনেক বেশি হচ্ছে। আর রিপালশনটা এতটাই বেশি হচ্ছে এর বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা অনেকটা কমে যাচ্ছে। আর এইটা যে কম হচ্ছে, কতটা কম হচ্ছে, ক্লোরিন এমনকি ব্রোমিনের থেকেও কম হয়ে যাচ্ছে। তাই নর্মাল যে অর্ডারটা ছিল যে ক্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন হবে, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। যে অ্যাবনর্মালিটিসটা হচ্ছে সেটা জাস্ট ফর ফ্লুরিন, কারণ ফ্লুরিনের সাইজটা এতটাই ছোট, তাই দুটো ফ্লুরিনের মধ্যে বন্ড ডিস্টেন্স খুব ছোট হলো বা কম হলো। আর এই বন্ড ডিস্টেন্সটা কম হওয়ার কারণে কি হবে, দুটো ফ্লুরিনের মাথায় যে লোন পেয়ার অফ ইলেকট্রনসগুলো থাকবে সেই লোন পেয়ার অফ ইলেকট্রনসগুলো নিজেদের মধ্যে রিপেল করবে, অ্যান্ড ডিউ টু দ্যাট পার্টিকুলার রিপালশন ফ্লুরিনের যে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা হবে সেটা ড্রাস্টিক্যালি রিডিউস হবে বা কমে যাবে। এবং কমে গেলে কি হবে, আলটিমেটলি অর্ডারটা হবে Cl2 গ্রেটার দ্যান Br2 গ্রেটার দ্যান F2 গ্রেটার দ্যান I2। তাহলে এখানে যে
অ্যাবনর্মালিটিসটা হলো সেটা কিন্তু মনে রাখার দরকার তো নিঃসন্দেহে আছে, বাট মুখস্থ কিন্তু আমরা ওরকমভাবে না বুঝে করছি না, অ্যাজ পার কনসেপ্ট আমরা কিন্তু এটাকে মুখস্থ করব, কারণ অ্যাসারশন অ্যান্ড রিজনিং টাইপ অফ কোশ্চেনও কিন্তু আসতে পারে। এবার যদি প্রশ্ন আসে যে ডিফারেন্ট কাইন্ড অফ কালার্সের ক্ষেত্রে, হ্যাঁ কালার্সের ক্ষেত্রে যদি আমাদের প্রশ্নটা আসে, নিঃসন্দেহে কালার তো আমাকে মনে রাখতে হবে, কারণ এখানে আলাদাভাবে ওই রকম কনসেপ্টের কোনো ব্যাপার এখানে নেই। হ্যাঁ কনসেপ্টের ব্যাপার আছে, আমরা এমও থেকে বলতে পারি, বাট সেটা অনেক একটা অ্যাডভান্স কনসেপ্ট, সেই ধরনের কনসেপ্ট আমাদের এখন জানার দরকার নেই, আমরা যদি কেমিস্ট্রি অনার্স পড়ি সেইখানে আমরা দেখব। বাট এখানে নর্মাল আমরা যেটুকু মনে রাখবো যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের যে কালারগুলো হয় সেগুলো কী হয়, সাধারণত ইয়েলো, তারপরে গ্রিনিশ ইয়েলো, আর সাধারণত ব্রোমিন এবং আয়োডিনের কালারটা আমরা সবাই জানি যে একটা রেডিশ ব্রাউন হয় আর ভায়োলেট। তাই এই দুটো তো মনে রাখার কোনো প্রবলেমই নেই, কারণ এই দুটো সচরাচর আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস এইগুলো নিয়ে ল্যাবেও প্র্যাকটিক্যাল করে থাকি, এবং আমরা সাধারণত জানি যে আয়োডিন ভায়োলেট কালার হয় এবং সলিড হয়, ব্রোমিন হয় লিকুইড অ্যান্ড রেডিশ ব্রাউন, বাট ফ্লুরিন আর ক্লোরিন কিন্তু সবসময়ের জন্যই কী হবে, গ্যাসিয়াস হবে, এবং ফ্লুরিনের কালার হয় ইয়েলো, ওয়্যারাস ক্লোরিনের কালারটা কী হবে, গ্রিনিশ ইয়েলো। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে প্রথম দুটো গ্যাস হচ্ছে এবং পরেরটা লিকুইড, তারপরেরটা সলিড কেন হচ্ছে, কারণ এটা আমরা জানি যত মলিকুলার রেট বাড়ছে ওপর থেকে নিচে, তত কি হচ্ছে আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই দুটো ফ্লুরিনের মধ্যে যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, তার থেকে কিন্তু দুটো ক্লোরিনের মধ্যে বেশি হবে, তার থেকে দুটো ব্রোমিনের মধ্যে বেশি হবে, তার থেকে কিন্তু আয়োডিনের মধ্যে বেশি হবে। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা আছে মানে ইন্টারমলিকুলার আমরা যেটা বলছি, তাহলে সেক্ষেত্রে কী হবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন আয়োডিনের ক্ষেত্রে সব থেকে বেশি হওয়ার কারণে ওটা কিন্তু সলিড হয়ে যাচ্ছে, এবং ব্রোমিনের ক্ষেত্রে যেহেতু একটু কম সেটা লিকুইড, এবং ফ্লুরিন অথবা ক্লোরিনের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটা মিনিমাম, সেই জন্যই ওগুলো গ্যাসিয়াস হচ্ছে। আর সলিউবিলিটি ঠিক একই কারণে কি হবে, আমার অর্ডারটা হবে ফ্লুরিন সব থেকে বেশি সলিউবেল, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। ইট ইজ ডিউ টু দ্য সেম রিজন, দ্যাট ইজ ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যালং দ্য গ্রুপ ফ্রম টপ টু বটম, যত আমরা যাচ্ছি, যত আমরা উপর থেকে নিচের দিকে নামছি, মলিকুলার রেট ধীরে ধীরে বাড়ছে, এবং ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কী হবে, তত কিন্তু ধীরে ধীরে আমার বাড়তে থাকবে। আর যত আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়তে থাকবে, তাহলে সলিউবিলিটি আমার কী হবে, তত কমতে থাকবে, বিকজ সলিউবিলিটি ইজ ডিরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। আর যেহেতু ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ফ্লুরিনের ক্ষেত্রে সব থেকে কম, তাহলে ফ্লুরিন হবে সব থেকে বেশি সলিউবেল, এবং আয়োডিনের ক্ষেত্রে যেহেতু ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে বেশি, তাই আয়োডিন হবে লিস্ট সলিউবেল ইন ওয়াটার। আচ্ছা এইবারে আমরা যেটা পড়বো, দ্যাট ইজ কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। দেখো কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি যখনই আমরা বলবো, ইট ইজ জাস্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ, কারণ বন্ড লেন্থ ইট ইজ জাস্ট, এটা ইনভার্সলি প্রপোর্শনাল, ওটা বলাটা ভুল হয়ে গেছে, ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল বলতে পারো জাস্ট ইলেকট্রোনেগেটিভিটি। দেখো ফ্লুরিন অনেক বেশি পরিমাণে ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য কি হচ্ছে, F2টা অনেক বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ দেন Cl2 দেন Br2 দেন I2। যত আমরা অ্যালং দ্য গ্রুপ ওপর থেকে নিচের দিকে নামছি, তত কিন্তু রিঅ্যাক্টিভিটি কমবে, তাই F2 হবে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, দেন Cl2 দেন Br2 দেন I2। এবার যদি আমরা ওয়াটারের সাথে রিঅ্যাকশনটা দেখাই, তাহলে দেখো কি হচ্ছে, সাধারণত কি হয়, এই হ্যালোজেন যেগুলো আছে সাধারণত স্প্যারিংলি সলিউবেল ইন ওয়াটার, এরা যে খুব বেশি পরিমাণে ওয়াটারে সলিউবেল হয়ে যাবে তা কিন্তু নয়, বাট এখানে কিন্তু ফ্লুরিন সবসময়ের জন্যই অনেক বেশি পরিমাণে সলিউবেল হবে দেন ক্লোরিন দেন ব্রোমিন দেন আয়োডিন। এটা অলরেডি আমরা বলে ফেলেছি কী কারণে, কারণ ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যালং দ্য গ্রুপ ফ্রম টপ টু বটম ধীরে ধীরে বাড়ছে, তাই ফ্লুরিনের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে মিনিমাম, এ ম্যাক্সিমাম সলিউবেল হবে ইন ওয়াটার, আর আয়োডিনের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে ম্যাক্সিমাম, তাই এ হবে মিনিমাম সলিউবেল ইন ওয়াটার। আর এরা কি করছে, ওয়াটারের সাথে যে সলিউবেলটা হচ্ছে, অ্যাকচুয়ালি এরা কী করছে, ওয়াটারকে কিন্তু ডিকম্পোজ করে দিচ্ছে। আর F2 কী করে, ফ্লুরিন সাধারণত ওয়াটারকে যে ডিকম্পোজ করছে টু লিভারেট এ গ্যাসিয়াস মিক্সচার অফ O2 অ্যান্ড O3, কারণ O2 H2ওকে তো ডিকম্পোজ করছে, কিন্তু করে তৈরি কী করছে, অক্সিজেন অ্যান্ড ওজোন। তার করসপন্ডিং দেবে রিয়াকশানগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, যে নর্মাল ফ্লুরিনের সাথে যদি ওয়াটারের রিয়াকশান হয়, তাহলে কীভাবে অ্যাকচুয়ালি অক্সিজেন আর ওজোন তৈরি করছে, বাট ক্লোরিন কি তাই করবে না, ক্লোরিন কিন্তু সেম জিনিস করছে না। পার্থক্যটা কেন হচ্ছে, পার্থক্যটা অলরেডি আমরা আগে বলেছি যে ফ্লুরিন সাধারণত কি হাইলি রিঅ্যাক্টিভ, তাই ফ্লুরিনের রিঅ্যাক্টিভিটির সাথে কিন্তু ক্লোরিনের যে রিঅ্যাক্টিভিটি সেটা কিন্তু অলওয়েজ ডিফারেন্ট হবে। এখানে ফ্লুরিনের রিঅ্যাক্টিভিটি আর ক্লোরিনের রিঅ্যাক্টিভিটি আমরা যদি কম্পেয়ার করি, তাহলে নিঃসন্দেহে ফ্লুরিন হাইলি রিঅ্যাক্টিভ, সেই জন্য ও এতটা বেশি রিঅ্যাক্টিভ বলেই কিন্তু O2 বা O3 তৈরি করছে, কিন্তু ক্লোরিন অতটা তো রিঅ্যাক্টিভ নয়, ক্লোরিনের রিঅ্যাক্টিভিটি ফ্লুরিনের থেকে কম, সেই জন্য ক্লোরিন কী হচ্ছে, রিঅ্যাক্ট করার পরে সাধারণত HCl আর HOCl তৈরি করবে, এখানে O2 বা O3 হিসাবে যে রিলিজ
করে ফেলবে তা কিন্তু নয়, করসপন্ডিং রিয়াকশানটা দেখবে আমি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে একই রকমভাবে যদি আমরা ক্লোরিনের ক্ষেত্রে বলি, তাহলে ক্লোরিন কিন্তু এখানে দেখো একটা ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে ইন প্রেজেন্স অফ ওয়াটার। কেন? কারণ যেটা ফর্ম হচ্ছে দ্যাট ইজ HOCl, আর HOCl অ্যাকচুয়ালি কী হয়, সাধারণত যদি ফর্ম হয় তাহলে HCl তৈরি করবে এবং একটা ন্যাসেন্ট অক্সিজেনও বার করে দেবে। আর এই যে ন্যাসেন্ট অক্সিজেনটা বার করে দিচ্ছে, ইট ইজ রেসপন্সিবল ফর দ্য ব্লিচিং প্রপার্টি। তাহলে ক্লোরিন অ্যাকচুয়ালি এই যে এই নর্মাল ব্লিচিং তো করছে না, কি করছে, ইন প্রেজেন্স অফ ওয়াটার ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করছে। বাট মেইন যে ব্লিচিং এজেন্টটা সেটা কি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি HOCl। আর HOCl কীভাবে ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করছে, কারণ HOCl যদি ফর্ম হয় তাহলে ও কিন্তু তৈরি করে ফেলবে HCl এবং একটা ন্যাসেন্ট অক্সিজেন কিন্তু রিলিজ করে দেবে। অ্যান্ড ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস ন্যাসেন্ট অক্সিজেন ইট উইল বিহেভ অ্যাজ আ পার্টিকুলার ব্লিচিং এজেন্ট। আচ্ছা, ব্রোমিন তাহলে কী করবে, ব্রোমিনও কিন্তু ওয়াটারের সাথে একই রকম HBr প্লাস HOBr তৈরি করে। বাট আয়োডিন যদি আমরা এখন বলি, তাহলে আয়োডিনের রিঅ্যাক্টিভিটি কী হয়ে গেল, সব থেকে কম হয়ে গেল। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন তিনটে তো মোটামুটি তাও রিঅ্যাক্টিভ, ফ্লুরিন আলটিমেট অনেক বেশি রিঅ্যাক্টিভ বলে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট তৈরি করেছে। ক্লোরিন বা ব্রোমিন তো কম রিঅ্যাক্টিভ, তাই ওরা কিন্তু একটা ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি করেছে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ একটা অ্যাসিড, আর তার সাথে একটা দেখো অক্সি অ্যাসিড তৈরি করেছে, লাইক HCl প্লাস HOCl অথবা HBr প্লাস HOBr, একটা অ্যাসিড তার সাথে অক্সি অ্যাসিড তৈরি করছে। কিন্তু আয়োডিনের রিঅ্যাক্টিভিটি আলটিমেটলি অনেকটা কম হবে, এতটাই কম হবে যে এদের রিঅ্যাক্টিভিটি খুব কম, তাই সাধারণত রিঅ্যাক্ট করতে চাইবে না, এবং এদের রিঅ্যাক্টিভিটি কম বলেই এটা কিন্তু সাধারণত ওয়াটারের সাথেও বা ওয়াটারে ডিজলভও করবে না, কারণ রিঅ্যাক্টিভিটি খুব কম, তাই ওয়াটারের সাথে না রিঅ্যাকশান করছে, না এরা ওয়াটারে সলিউবেল হচ্ছে বা ডিজলভ করছে। তাহলে এটা হয়ে গেল আলটিমেটলি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে রিঅ্যাক্টিভিটির কম্প্যারিজন। এবার একটা ফ্লুরিনের যে অ্যানোমালাস বিহেভিয়ার সেইটা সম্বন্ধে একটু আমরা দেখে নেব, কারণ সাধারণত যে পিরিয়ড বা সেকেন্ড পিরিয়ড এলিমেন্টসের সবসময়ের জন্যই আমরা দেখেছি এর একটা অ্যানোমালাস বিহেভিয়ার দেখা যায়। এই অ্যানোমালাস বিহেভিয়ারটা কিসের জন্য দেখায়, পুরো যে পিরিয়ড 2টা আছে এই সেকেন্ড পিরিয়ডের প্রত্যেকটা এলিমেন্টই অ্যানোমালাস বিহেভিয়ার একটা দেখায়। এর দেখানোর প্রধান যে দুটো কারণ সেটা হচ্ছে এদের সাইজটা অত্যন্ত স্মল, আর এতটাই স্মল যে অ্যাকচুয়ালি এরা বিভিন্ন ধরনের প্যারালাল ওভারল্যাপের মাধ্যমে ডবল বন্ড করতে পারে। বাট অন্য থার্ড পিরিয়ড বা ফোর্থ পিরিয়ড এলিমেন্টের এই ডবল বন্ড করার যে প্রবণতা এটা কিন্তু কমে যায়। আর এদের মধ্যে কি আছে, এদের মধ্যে কোনো ভ্যাকেন্ট ডি অরবাইটাল নেই, আর ভ্যাকেন্ট ডি অরবাইটাল না থাকার কারণে কি হয়, এদের যে ভ্যালেন্সিটা এটা কিন্তু এরা এক্সটেন্ড করতে পারে না। সাধারণত ম্যাক্সিমাম কী হবে, এরা টেট্রাভ্যালেন্ট হবে, বাট এরা ভ্যালেন্সিটা 4-এর থেকে বেশি কিন্তু এরা এক্সটেন্ড করতে পারে না, যেটা থার্ড পিরিয়ড বা ফোর্থ পিরিয়ড এলিমেন্টগুলোর ভ্যালেন্সি অ্যাকচুয়ালি মোর দ্যান 4 কিন্তু এরা এক্সটেন্ড করতে পারছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবাইটালস, বাট এরা কোনোভাবেই এক্সটেন্ড করতে পারবে না। তাই এদের দুটো প্রধান কারণ যে অ্যাবনর্মালিটিস বা অ্যানোমালাস বিহেভিয়ার শো করার জন্য, দ্যাট ইজ ভেরি স্মল সাইজ অ্যান্ড অ্যাবসেন্স অফ এনি কাইন্ড অফ ভ্যাকেন্ট ডি অরবাইটাল। এর অ্যাপ্লিকেশান কি, যেরকম ইলেকট্রন অ্যাফিনিটি দুম করে কমে যায়, কারণ ইলেকট্রন অ্যাফিনিটি সাধারণত অত্যন্ত ছোটো সাইজ আর ডি অরবাইটাল নেই বলে আলটিমেটলি ইলেকট্রন অ্যাফিনিটি কী হয়, ফ্লুরিনের খুব কম হয়, ক্লোরিনেরটা জাম্প করে ক্লোরিন গ্রেটার দেন ফ্লুরিন হয়। দেখো বন্ড ডিসোসিয়েশন এনার্জিও খুব কম হয়ে যাবে। কেন কম হবে, একই কারণ ভেরি স্মল সাইজ, আর ওই একই ভেরি স্মল সাইজ থাকার কারণে দুটো ফ্লুরিনের মধ্যে যে বন্ড ডিস্টেন্স সেটা ছোটো হচ্ছে, আর এই ছোটো হওয়াটাই হচ্ছে কালপ্রিট, কারণ লোন পেয়ার রিপালশনস হচ্ছে বিটুইন দ্য লোন পেয়ার অফ 2 ফ্লুরিন অ্যাটমস, এই জন্য বন্ড ডিসোসিয়েশন এনার্জিও কিন্তু কমে যাবে। আর ফ্লুরিন ফর্মস কি অনলি 1 অক্সো অ্যাসিড, এরও একটা অ্যাপ্লিকেশন হয়, শুধুমাত্র ফ্লুরিন এক ধরনেরই একটা অক্সো অ্যাসিড ফর্ম করবে, কারণ ফ্লুরিন কখনো কোনো পজিটিভ অক্সিডেশন স্টেট তৈরিই করতে পারবে না। ফ্লুরিন যেহেতু ভেরি স্মল ইন সাইজ আর নো ভ্যাকেন্ট ডি অরবাইটাল, অনলি -1 অক্সিডেশন স্টেটও ফর্ম করতে পারে, কারণ ওর হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টও, আর সেই জন্যই ও শুধুমাত্র একটাই অক্সো অ্যাসিড ফর্ম করতে পারবে, অন্য কোনো অক্সো অ্যাসিড কিন্তু ও ফর্ম করতে পারবে না। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে আমরা যদি বলি HF এর কথা, তাহলে HF দেখো এক ধরনের একটা অ্যাসিড, বাট এইখানে ডিফারেন্সটা কি অন্যান্য অ্যাসিডের সাথে, মানে হাইড্রোজেনের সাথে যে হ্যালোজেনগুলো কম্বাইন হয়ে অ্যাসিড তৈরি হয়েছে, মানে HCl, HBr, HI এর সাথে HF এর মেন যে পার্থক্য সেটা হচ্ছে HF কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে ডিউ টু দ্য হাই ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লুরিন অ্যাটম। তাই এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হওয়ার জন্য অ্যাকচুয়ালি কী হচ্ছে, এর অ্যাকিউমুলেশন হচ্ছে, অনেকগুলো HF নিজেদের মধ্যে জুড়ে যাচ্ছে। কীরকমভাবে জুড়ে যেতে পারে, নর্মাল যেরকম হয় যে HF, আবার এই ফ্লুরিনটার সাথে HF, আবার এই ফ্লুরিনটার সাথে একটা HF, এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে সবই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং।
আর এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হওয়ার কারণে কি হচ্ছে দেখো, এগুলোর অ্যাকিউমুলেশন হচ্ছে, অনেকগুলো এইচএফ এইরকমভাবে কী হবে জুড়ে যেতে পারে, আর অনেকগুলো এইচএফ যদি জুড়ে যায় তাহলে কী হয়ে যাবে, এটা লিকুইড ইন নেচার। কিন্তু এদের ক্ষেত্রে কী হবে, এদের ক্ষেত্রে কিন্তু নো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এদের ক্ষেত্রে কি কোনো এইরকম হবে, কেন, কারণ এদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে না। কেন হবে না, কারণ ক্লোরিন, ব্রোমিন অথবা আয়োডিন এরা কিন্তু না খুব ছোট সাইজ, না এরা হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য যে দুটো প্রধান কারণ হয় সেটা কি, হাইড্রোজেনকে একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে অ্যাটাচ থাকতে হয়। সে ফর এক্সাম্পল সেটা ফ্লুরিন হতে পারে, সেটা নাইট্রোজেন হতে পারে, অথবা অক্সিজেন হতে পারে। হাইড্রোজেন যদি ফ্লুরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেনের সাথে অ্যাডেড থাকে তাহলে সেই হাইড্রোজেনটা অন্য কোনো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে পার্শিয়াল বা উইক বন্ডিং ইন্টারাকশন দেখাতে পারে, সে ফর হাইড্রোজেন বন্ডিং, যেটা আমরা এই এক্সাম্পলে এইরকমভাবে দেখিয়েছি। বাট ক্লোরিন, ব্রোমিন অথবা আয়োডিন না এদের সাইজ ছোট, না অ্যাকচুয়ালি এরা হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এই দুটোই হচ্ছে প্যারামিটার বা এই দুটো ক্রাইটেরিয়া হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য। কারণ হাইড্রোজেন বন্ডিং যদি হতে হয়, হাইড্রোজেনকে একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে অ্যাডেড হতে হবে এবং সেই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাইজটা খুব ছোট হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, তবেই হাইড্রোজেন বন্ডিং হবে। এখন HCl, HBr বা HI এর মধ্যে না ক্লোরিন, না ব্রোমিন, না আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি এমন কিছু বেশি, আর না এদের সাইজটা অত্যন্ত ছোট। তাই এদের ক্ষেত্রে কোনো এই ধরনের ইন্টার বা ইন্ট্রা যাই হোক না কেন কোনো ধরনের হাইড্রোজেন বন্ডিং হওয়া সম্ভব নয়। আর যদি হাইড্রোজেন বন্ডিং না হয় তাহলে এই ধরনের যে অ্যাকিউমুলেশন এইচএফের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি, এই রকম অ্যাকিউমুলেশন কিন্তু হবে না। তাই এদের ক্ষেত্রে এরা লিকুইড হবে না, এদের নর্মাল নেচারে এরা এক্সিস্ট করবে নর্মাল গ্যাসিয়াস হিসাবে। এই জন্য এইচএফ কিন্তু লিকুইড ইন নেচার হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। বাট HCl, HBr অথবা HI এর ক্ষেত্রে যদি বলো তারা কিন্তু নর্মালি গ্যাসিয়াস ইন নেচার হবে। এবার একটু আমরা দেখব যে অক্সিজেনের সাথে অ্যাকচুয়ালি এরা কীরকমভাবে রিঅ্যাক্ট করছে। সাধারণত কী হয়, হ্যালোজেন যেগুলো আছে, হ্যালোজেন কিন্তু প্রচুর অক্সাইড ফর্ম করে, তাই না? অক্সিজেনের সাথে কী করবে, প্রচুর অক্সাইড ফর্ম করবে। বাট এই যে অক্সাইডগুলো ফর্ম করছে তারা কিন্তু অ্যাকচুয়ালি আনস্টেবল হয়, তারা যে খুব একটা বেশি স্টেবল হবে তা কিন্তু নয়। অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে অক্সাইড তো নিঃসন্দেহে ফর্ম করবে, বাট তারা কিন্তু স্টেবল হবে না। এবং এইখানে একটা খুব সুন্দর টুইস্ট আছে, এটা দারুণ টুইস্ট, মারাত্মক সুন্দর। সেটা কি, ফ্লুরিন যদি অক্সিজেনের সাথে ফর্ম করে তাহলে অনেকে ভাবতে পারে যে এই দু ধরনের অ্যাকচুয়ালি অক্সাইড ফর্ম করবে, তা কিন্তু নয়। এদেরকে কিন্তু আমরা অক্সাইড বলতে পারবো না। কেন অক্সাইড বলতে পারবো না, কারণ এই বাইনারি কম্পাউন্ডে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লুরিন গ্রেটার দ্যান অক্সিজেন হয়। তাহলে এদেরকে কিন্তু আমরা অক্সাইড বলবো না, এদেরকে কিন্তু আমরা বলবো সাধারণত ফ্লুওরাইডস। হ্যাঁ, নর্মালি আমরা যেটা বলি সেই সাধারণত অক্সাইড ফর্ম করবে, সেই অর্থে তোমরা ভাবতে পারো, কিন্তু যেটা তৈরি করবে সেটা কিন্তু অক্সাইড নয়, যেটা তৈরি করবে সেটা কিন্তু ফ্লুওরাইড তৈরি করবে। কেন, কারণ ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লুরিন কিন্তু গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন। আর এই জন্যেই এদেরকে আমরা ফ্লুওরিনেটিং এজেন্ট হিসাবে ইউজ করতে পারি। কারণ এরা যদি নর্মালি কোনো রিয়াকশানে পার্টিসিপেট করে তাহলে এরা যেহেতু ফ্লুওরাইড হিসাবে বিহেভ করছে, তাহলে F- রিলিজ করে অন্য কাউকে অ্যাকচুয়ালি ওই ফ্লুরিনটা দিতে চাইবে, আর যদি অন্য কেউ ওই ফ্লুরিনটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সে ফ্লুওরিনেটেড হয়ে যাবে। এই জন্য এদেরকে আমরা ফ্লুওরিনেটিং এজেন্ট হিসাবে কিন্তু ইউজ করতে পারি। সাধারণত অক্সাইড হলে তাদের কি হয়, আমরা অক্সিডেন্ট অথবা অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ইউজ করি। কারণ সেক্ষেত্রে অক্সাইডের ক্ষেত্রে কি হয়, ও অক্সিজেনটাকে রিলিজ করে এবং অন্য একটা প্রোডাক্ট, অন্য একটা সাবস্টেন্স সেই অক্সিজেনটাকে অ্যাকসেপ্ট করে তার অক্সিডেশন নাম্বার বাড়ায় বা সে অক্সিডাইজ হয়ে যায়। তাই সেক্ষেত্রে আমরা বলি যে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে বা অক্সিডেন্ট হিসেবে সেটা ইউজ করি, যদি আমাদের সেক্ষেত্রে আমরা কোনো অক্সাইড পাই। বাট এক্ষেত্রে আমরা বলছি যে এটা কিন্তু কোনো অক্সাইড নয়, যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লুরিন অক্সিজেনের থেকে বেশি, তাই এইগুলোকে আমরা কি বলবো, ফ্লুওরাইড বলবো। আর যেহেতু ফ্লুওরাইড হবে তাহলে এরা কোনো পার্টিকুলার রিয়াকশানে কী করবে, F- রিলিজ করবে এবং অন্য কোনো সাবস্টেন্স ওই F- অ্যাকসেপ্ট করে ফ্লুওরিনেটেড হবে, তাই এদেরকে আমরা বলছি ফ্লুওরিনেটিং এজেন্ট। বাট যদি এবার আমরা সেটাকে ক্লোরিনের অক্সাইড হিসেবে বলি, তাহলে ক্লোরিন যদি অক্সিজেনের সাথে এরকমভাবে পার্টিসিপেট করে কোনো ওরকম ClO বন্ড করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আর ক্লোরাইড ওটাকে বলবো না, আমরা কিন্তু এখন এগুলোকে বলবো সব অক্সাইড। কেন অক্সাইড বলছি, কারণ এখন এখানে অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন ক্লোরিনের থেকে বেশি, তাই এগুলো প্রত্যেকটা অক্সাইডস হবে এবং ডিফারেন্ট কাইন্ড অফ অক্সাইড কিন্তু এখানে ফর্ম করতে পারে। এবং এইখানে যাই কিছু ফর্ম করবে না কেন, এরা কিন্তু প্রত্যেকটাই হাইলি
রিঅ্যাক্টিভ অক্সিডাইজিং এজেন্ট হিসাবে এখন বিহেভ করতে পারে। কেন অক্সিডাইজিং এজেন্ট? ওই যে বললাম, এরা কিন্তু প্রত্যেকটাই অক্সাইডস, এরা ক্লোরাইডস নয়, কারণ ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন ইজ গ্রেটার দ্যান ক্লোরিন। তাহলে এরা যদি কোনো রিয়াকশানে পার্টিসিপেট করে তাহলে সেক্ষেত্রে অক্সিজেনটাকে ওরা রিলিজ করবে এবং কোনো সাবস্টেন্স সেই অক্সিজেনটাকে অ্যাকসেপ্ট করে তার অক্সিডেশন স্টেট বাড়াবে। তাহলে আলটিমেটলি কী হবে? সে অক্সিডাইজড হয়ে যাবে। তাহলে এরা কি হচ্ছে? অক্সিডাইজিং এজেন্ট হিসাবে বিহেভ করছে, অথবা বলতে পারো অক্সিডেন্ট হিসাবে বিহেভ করছে। এর সাথে একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার বা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ClO2। পার্টিকুলার এই সাবস্টেন্সটা আছে বা কম্পাউন্ডটা আছে, এ কিন্তু ব্লিচিং এজেন্ট হিসাবে বিহেভ করতে পারে বা এদেরকে আমরা ইউজ করতে পারি। ClO2কে আমরা নর্মালি ব্লিচিং এজেন্ট হিসাবে ইউজ করতে পারি। আচ্ছা, এবার একটু দেখে নিই ব্রোমিনের কী কী অক্সাইড হয়। একই রকমভাবে Br2O, BrO2, BrO3 এই রকম বিভিন্ন ধরনের অক্সাইড কিন্তু এ ফর্ম করতে পারি। এখন বি আর এই যে ডবল বন্ড ও, এইখানে Cl ডবল বন্ড ওয়ের মতো কিন্তু এটা এতটা বেশি স্ট্রং হয় না, কারণ ক্লোরিন আর অক্সিজেনের মধ্যে যে বন্ডটা হচ্ছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ক্লোরিনের আর অক্সিজেনের মধ্যে যে ডবল বন্ড সেটা হচ্ছে অক্সিজেনের 2p পাই, আর তার সাথে কি হচ্ছে? ক্লোরিনের 3d পাই। এই একটা বন্ডিং এখানে কিন্তু ক্রিয়েট হচ্ছে। কিন্তু যখনই এটা তুমি ব্রোমিনের সাথে কম্পেয়ার করতে যাবে, দেখবে ব্রোমিনের 4d পাই চলে এসছে। এখন ব্রোমিনের যে 4d পাই সেটা তো অনেক লার্জ সাইজ হয়ে যাবে, অনেক বড়। এই জন্য ব্রোমিন অক্সিজেন যে ডবল বন্ড বা পাই বন্ডটা সেটা কিন্তু এতটা বেশি আর স্ট্রং হবে না। আর যেহেতু এটা এতটা বেশি স্ট্রং হচ্ছে না, সেই জন্য এগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো লিস্ট স্টেবল হ্যালোজেন অক্সাইডস। এগুলো কিন্তু প্রচণ্ড স্টেবিলিটিটা প্রচণ্ড কম হয়ে যাবে। কেন কম হচ্ছে? ওই যে একই কারণ বললাম, যে নর্মাল যে ক্লোরিনের অক্সাইডসগুলো ছিল তার সাথে যখন আমরা কম্পেয়ার করছি ব্রোমিনের অক্সাইডস, সেখানে যে হ্যালোজেনের সাথে অক্সিজেনের ডবল বন্ড, যত আমি ওপর থেকে নিচের দিকে নামছি তত কি হচ্ছে? হ্যালোজেনের সাইজগুলো বাড়ছে। তাই এখানে প্যারালাল ওভারল্যাপ বা পাই বন্ডটা কিন্তু অতটা বেশি স্ট্রং হবে না, ওটা উইক হচ্ছে। সেই জন্য ব্রোমিনের অক্সাইডসগুলো কি হচ্ছে? খুব তোমার উইক হয়ে যাচ্ছে। তাই এখানে স্টেবিলিটি ওদের কমে যাচ্ছে। সেই একই রকমভাবে এবার আয়োডিনেরও দেখো কিছু কিছু এই রকম আমরা অক্সাইডস বলতে পারি, যেরকম I2O4, I2O5, I2O7। এবং দেখো এরা কিন্তু খুব আনস্টেবল হবে। আর যদি আনস্টেবল হয় তাহলে আমরা কি বলছি? এরা কিন্তু সামান্য যদি আমরা হিটিং করি তাহলে সেক্ষেত্রেও ওরা ডিকম্পোজ করে যাবে। তাহলে এইগুলো আমরা যেগুলো দেখলাম বিভিন্ন ধরনের অক্সাইডস অফ হ্যালোজেন, সেটা মনে করো ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিনের জন্য অ্যাপ্লিকেবল। এবার ক্লোরিনের জন্য কিন্তু আমরা অক্সাইডস বলবো না জিনিসগুলোকে, আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে ফ্লুওরাইডস বলতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো দ্যাট ইজ রিঅ্যাক্টিভিটি উইথ হাইড্রোজেন। এখন হাইড্রোজেন যদি আমরা বলি, রিঅ্যাক্টিভিটি সিকোয়েন্স তো সেমই থাকবে, দ্যাট ইজ ফ্লুরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। তাই এখানে রিঅ্যাক্টিভিটি অর্ডারের তো কোনো পার্থক্য থাকবে না, শুধু কম্প্যারিজনটা দেখো। যখন হাইড্রোজেনের সাথে তাহলে রিঅ্যাক্ট করবে তাহলে ফ্লুরিন অনেক ভালোভাবে বা অনেক ফাস্ট রিঅ্যাক্ট করবে, ক্লোরিন তুলনামূলকভাবে স্লো, ব্রোমিন আরও স্লো, এবং আয়োডিন কী করবে? আরও স্লো করবে। এটাই তো হওয়া উচিত, কারণ যেহেতু রিঅ্যাক্টিভিটি অফ ফ্লুরিন সব থেকে বেশি, ক্লোরিন তার থেকে কম, ব্রোমিন আরও কম, এবং আয়োডিন সব থেকে কম রিঅ্যাক্টিভিটি। তাহলে যদি হাইড্রোজেনের সাথে এখন রিঅ্যাকশনটা করে তাহলে ফ্লুরিন সব থেকে তাড়াতাড়ি করবে এবং আয়োডিন সব থেকে স্লো করবে। আর যদি তাই হয় তাহলে দেখো ফ্লুরিনের সাথে যখন হাইড্রোজেনের রিঅ্যাকশনটা হচ্ছে দ্যাট ইজ ফাস্ট অ্যান্ড এক্সোথার্মিক, বাট যখনই ক্লোরিনের সাথে এলো তখন সেটা স্লো হয়ে গেছে এবং সানলাইটের প্রেজেন্সে কিন্তু এটা করতে হচ্ছে না, এই নর্মালি কিন্তু হচ্ছে না, সানলাইটের প্রেজেন্সে হচ্ছে। এবার ব্রোমিনের সাথে যখনই রিঅ্যাকশনটা হচ্ছে HBr ফর্ম করার জন্য, তখন দেখো হিট দিতে হচ্ছে, ও নর্মালি আর করতেই চাইছে না। এবার হাইড্রোজেনের সাথে যখন আয়োডিনের রিঅ্যাকশন আমরা করাবো, সে তো নর্মাল করতেই চাইছে না, দেখো প্ল্যাটিনাম ক্যাটালিস্ট দিতে হচ্ছে, তবে কিন্তু রিঅ্যাকশনটা হবে। তাহলে এখানে বোঝার জিনিস কি বা এখানে কনসেপ্টের জিনিসটা কি সেইটা আগে ধরতে হবে, কারণ কনসেপ্টই তোমাদের কাছে সব কিছু। কনসেপ্ট যদি না পারো ক্লিয়ার করতে, তাহলে কোনো ধরনের কিছু এই ধরনের MCQ কোশ্চেন কিন্তু ভালোভাবে করতে পারবে না। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যেহেতু রিঅ্যাক্টিভিটি অফ ফ্লুরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন, তাই হাইড্রোজেনের সাথে যখনই রিঅ্যাকশন হবে না কেন, দেখো তখন ফ্লুরিনটা অনেক ফাস্ট আর এক্সোথার্মিক রিঅ্যাকশন দিচ্ছে। ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু রিঅ্যাকশনটা একটু হলেও হার্স হয়ে যাচ্ছে, কারণ নর্মালি করছে না, সানলাইটের প্রেজেন্সে করছে এবং রিঅ্যাকশনটা স্লো হয়ে গেল। ব্রোমিন যখন এলো তখন কী হবে? আরও হার্স হবে কন্ডিশনটা, তাই ও ক্ষেত্রে কিন্তু হিট দিতে হচ্ছে। আয়োডিনের ক্ষেত্রে কী হবে? ভেরি হার্স কন্ডিশন, কেন? আর রিঅ্যাকশনই ও করতে চাইছে না, তাই ক্যাটালিস্ট দিলে তবেই রিঅ্যাকশন করছে। ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট ও রিঅ্যাকশনটা করবে। এবার যদি আমি স্টেবিলিটি অফ HX বলি, তাহলে দেখো আমরা কি বলতে পারি? নর্মাল যত আমরা HF থেকে
Cl Br I এটা যাব, তত কি হচ্ছে বন্ড ডিস্টেন্স ধীরে ধীরে বাড়ছে, কারণ ফ্লুরিন টু ক্লোরিন টু ব্রোমিন টু আয়োডিন সাইজ তো ধীরে ধীরে বাড়বে, তাহলে HF টু HCl টু HBr টু HI তত কি হবে বন্ড ডিস্টেন্স ধীরে ধীরে বাড়ছে, আর বন্ড ডিস্টেন্স যদি ধীরে ধীরে বাড়ে তাহলে স্টেবিলিটি অফ HX কিন্তু ধীরে ধীরে আমাদের কমতে থাকবে। তাহলে HF সব থেকে বেশি স্টেবল, তারপরে HCl, তারপরে HBr, তারপরে HI। আর যদি বন্ড ডিস্টেন্স বলি তাহলে বন্ড ডিস্টেন্স নিঃসন্দেহে HF এর সব থেকে কম, তারপরে HCl, তারপরে HBr, তারপরে আমাদের HI। এরপরে আমরা দেখব একটু অক্সিডাইজিং পাওয়ার। দেখো অক্সিডাইজিং পাওয়ার যদি আমরা বলি একদম সিম্পল, যদি আমরা কনসেপচুয়ালি এটাকে বুঝতে চাই তাহলেই আমরা বলতে পারবো। দেখো ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন, যদি আমরা এখানে ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্ট আমরা এখানে টানতে পারি, যেহেতু ফ্লুরিন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিন কি চাইবে ও F মাইনাস হতে, তার মানে ও নিজে রিডিউস হতে চাইছে, আর ও যদি নিজে রিডিউস হয় তাহলে অন্য কেউ কে হবে, অন্য কারোর সাথে রিয়াকশন করলে তাকে ও অক্সিডাইজ করবে। তাহলে দেখো এখন যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লুরিন এটা হাইয়েস্ট, তাহলে এর হাইয়েস্ট টেন্ডেন্সি থাকবে F মাইনাস ফর্ম করার, বা ওর হাইয়েস্ট টেন্ডেন্সি হচ্ছে নিজে রিডিউস হওয়ার। তাই ও যদি নিজে রিডিউস হয় মানে F থেকে F মাইনাস হয়, তাহলে অন্যকে কিন্তু অক্সিডাইজ করবে সব থেকে বেশি। এই জন্য অক্সিডাইজিং পাওয়ার কি হলো F2 সব থেকে বেশি আর I2 তাহলে সব থেকে কম হবে। তাহলে সহজেই আমরা বুঝতে পেরে গেলাম যে F2 গ্রেটার দ্যান BaCl2 গ্রেটার দ্যান Br2 গ্রেটার দ্যান I2। আমি আরেকটু ছোট্ট করে বলে দিই যে ফ্লুরিন যেহেতু হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল, তাই ও কিন্তু সব থেকে বেশি পরিমাণে চাইছে রিডিউস হতে, দ্যাট ইজ F2 F মাইনাস। তাহলে অন্য কাউকে ও সব থেকে বেশি পরিমাণে অক্সিডাইজ করবে, তাই ওর অক্সিডাইজিং পাওয়ার সব থেকে বেশি হবে। তাহলে F2-র অক্সিডাইজিং পাওয়ার সব থেকে বেশি এবং I2-র অক্সিডাইজিং পাওয়ার সব থেকে কম হয়ে গেল। এবারে যদি আমরা নর্মাল এই যে হ্যালোজেনের যে অ্যাসিডগুলো আছে তাদের কম্পেয়ার করি, তাহলে এই কম্প্যারিজনটা একদম সোজা। অলরেডি আমরা পড়ে ফেলেছি এটা কি, যে HF HCl HBr HI ওপর থেকে নিচে যখন আমরা আসবো ফ্লুরিন টু ক্লোরিন টু ব্রোমিন টু আয়োডিন, এদের অ্যাটমিক সাইজ ধীরে ধীরে বাড়ছে, তাহলে বন্ড ডিস্টেন্স ধীরে ধীরে বাড়বে। তাহলে বন্ড ডিস্টেন্স যদি ধীরে ধীরে বাড়ে তাহলে কী হবে, বন্ডটা আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে যখন আমরা আসছি সেটা উইক হচ্ছে, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জিও আমার কমে যাবে, থার্মাল স্টেবিলিটিও আমার কমে যাবে, কারণ যত আমার বন্ড ডিস্টেন্স বাড়ছে তত কী হচ্ছে স্টেবিলিটি কিন্তু আমার কম হবে। তাহলে HF সব থেকে বেশি স্টেবল হবে রাদার দ্যান HCl রাদার দ্যান HBr, এবং HI কিন্তু সব থেকে কম স্টেবল হবে। দেখো অ্যাসিডিক স্ট্রেংথ কী হবে, দেখো ওপর থেকে নিচের দিকে বাড়বে। কেন? যত বন্ড ডিস্টেন্সটা আমার বাড়ছে তত বন্ডটা উইক হচ্ছে, তত কিন্তু ওই বন্ডটা ভেঙে ও তুলনামূলকভাবে H+ বেশি পরিমাণে রিলিজ করতে চাইবে। তাই ও যদি বেশি পরিমাণে H+টা রিলিজ করে তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ কী হলো, ওপর থেকে নিচের দিকে বাড়ছে, কারণ HF এর কী হচ্ছে বন্ডটা অনেক শর্ট, ওয়ারাস HI এর বন্ড অনেক লং। তাহলে HI এর বন্ড যদি অনেক লং হয় তাহলে সে বন্ড ডিস্টেন্স বেশি হওয়ার কারণে কী হচ্ছে বন্ডটা উইক হচ্ছে, এবং H+ তাড়াতাড়ি রিলিজ করবে, বা HI বন্ডটা তাড়াতাড়ি ভেঙে H+টাকে রিলিজ করতে চাইবে। তাই অ্যাসিডিক স্ট্রেংথ ওপর থেকে নিচের দিকে বাড়বে। আর ঠিক একই কারণে দেখো রিডিউসিং পাওয়ার ওপর থেকে নিচের দিকে বাড়বে, কারণ যত তুমি ওপর থেকে নিচের দিকে যাচ্ছ তত কি হচ্ছে হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের যে বন্ড লেন্থটা আছে সেটা ধীরে ধীরে বাড়ছে। তাহলে কি হচ্ছে হাইড্রোজেনটা বেশি পরিমাণে রিলিজ হতে পারবে, বা H এর সাথে যে X এর বন্ডটা আছে সেটা ওপর থেকে নিচের দিকে যত আমার বন্ড ডিস্টেন্সটা বাড়ছে তাহলে বন্ডটা উইক হচ্ছে, এবং হাইড্রোজেনটা কিন্তু ও তাড়াতাড়ি রিলিজ করতে পারবে। যত বন্ড ডিস্টেন্স বাড়বে তত আমার HX বন্ডটা উইক হচ্ছে এবং হাইড্রোজেনটা তাড়াতাড়ি রিলিজ করছে। আর হাইড্রোজেন রিলিজ করা মানেই হচ্ছে রিডিউসিং পাওয়ার, অক্সিজেন রিলিজ করা মানে অক্সিডাইজিং পাওয়ার, হাইড্রোজেন রিলিজ করা মানে হচ্ছে আমার রিডিউসিং পাওয়ার। তাহলে ওপর থেকে নিচে বন্ড ডিস্টেন্স বাড়বে, বা মনে করো বন্ড স্ট্রেংথটা কমছে, তাই জন্য হাইড্রোজেনটা বেশি পরিমাণে রিলিজ করবে। আর হাইড্রোজেনটা বেশি পরিমাণে যদি রিলিজ করে তাহলে কী হবে, আলটিমেটলি রিডিউসিং পাওয়ারটা HI এরই সব থেকে বেশি হবে। অথবা বলতে পারো ওপর থেকে নিচের দিকে যদি আমরা নামি তাহলে HF টু HCl টু HBr টু HI রিডিউসিং পাওয়ার ধীরে ধীরে আমার বাড়তে থাকবে। এবার একটুখানি ছোট্ট করে বলে দিই বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টের যে কম্প্যারিজন সেইটা। দেখো বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টের যদি আমি কম্প্যারিজন বলি, সাধারণত কী হবে, যত আমরা ওপর থেকে নিচের দিকে আসছি HF টু HCl টু HBr টু HI তত দেখো মলিকুলার ওয়েট বাড়ছে, আর যদি মলিকুলার ওয়েট বাড়ে তাহলে আমার কী হবে, সাধারণত বয়েলিং পয়েন্ট বাড়বে। যত আমরা এইরকমভাবে যাচ্ছি তত কিন্তু আমার কী হচ্ছে, আমার সাধারণত মলিকুলার ওয়েট বাড়ার সাথে সাথে বয়েলিং পয়েন্ট বাড়ার কথা। সেই অনুযায়ী HF এর বয়েলিং পয়েন্ট সব থেকে কম হওয়ার কথা। কিন্তু HF এর টুইস্ট কি, HF এর ক্ষেত্রে কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে, আর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকার কারণে কী হচ্ছে, ওই যে বললাম অ্যাকিউমুলেশন অফ HF মলিকুলস, তাই ওভারঅল মলিকুলার ওয়েটটা দেখো অনেক বেড়ে
যাবে, কারণ এখানে আর একটা এইচএফ মলিকিউল নেই, এখানে এন নাম্বার অফ এইচএফ মলিকিউলস যারা কিনা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে অ্যাকিউমুলেট করে আছে। আর সেখানে কি হবে, যেহেতু এই এত মানে এন নাম্বার অফ এইচএফ মলিকিউলস অ্যাকিউমুলেটেড আছে, ওভারঅল মলিকুলার ওয়েটটা অনেকটা বেড়ে যাবে, আর সেই জন্য এইচএফের বয়েলিং পয়েন্টও অনেক বাড়লো। আর এই একই ধরনের কারণে অ্যাকচুয়ালি কী হয়, এর মেল্টিং পয়েন্টও অ্যাকচুয়ালি বাড়ে, বাট মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে কিন্তু এইচএফের মেল্টিং পয়েন্টটা সর্বাধিক হয় না, এইচএফের মেল্টিং পয়েন্ট অ্যাকচুয়ালি এইচআই এর থেকে একটু কম থাকে। তাহলে এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। বয়েলিং পয়েন্টের সিকোয়েন্স একদম সোজা। কেন সোজা? কারণ এইচএফ সব থেকে কম হওয়া উচিত ছিল, বাট ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ইট উইল অ্যাকিউমুলেট or accumulation of HF molecules will take place, and therefore the overall molecular weight of HF will increase, which will increase the overall boiling point, and therefore HF will have the highest boiling point among all the halogen acids. তাহলে অর্ডারটা কি ছিল? শুধুমাত্র HF এর ক্ষেত্রে একটা অ্যাবনর্মালিটিস, HFটা সব থেকে বেশি হয়ে গেল। আর মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে কিন্তু একই রিজন, HFটাই কিন্তু অ্যাকচুয়ালি বেশি হচ্ছে, বাট হ্যাঁ এক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি আরও হতে পারছে না, যেটা হচ্ছে সেটা হচ্ছে HI এর থেকে কম থাকছে। তাই এখানে অর্ডারটা হচ্ছে HCl লেস দ্যান HBr লেস দ্যান HF লেস দ্যান HI। তাই এইটা বা এই দুটো অর্ডার আমাদের মনে রাখতে হবে। করবো ভেবেছিলাম, একদম মাথা থেকেই বেরিয়ে গেছিলো, অথচ এখানে কি আমি না না এতে পড়াচ্ছি, ট্যাবে পড়াচ্ছি, বাট অন্য মেথডে রেকর্ডিং করছি। এটা ওই মানে মাল্টিপল ডিভাইস কানেক্ট করা আছে, ওইভাবে রেকর্ডিং করছি, কারণ ট্যাব থেকে ডিরেক্টলি রেকর্ডিং হয় না। ঠিক আছে, চলো এবারে থার্ড সিকোয়েন্স যেটা করছি সেটা হচ্ছে রিয়াকশন উইথ অ্যামোনিয়া, রিয়াকশন উইথ NH3। আচ্ছা, অ্যামোনিয়ার সাথে রিয়াকশান কীরকম হবে? সিম্পল দেখো, যদি আমরা অ্যামোনিয়ার সাথে রিয়াকশান করি তাহলে ফ্লুরিন অ্যামোনিয়ার সাথে খুব ভালো রিয়াকশান করতে পারে। কেন? কারণ এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা খুব ভালো কাজ করে, ফ্লুরিন নাইট্রোজেনের মধ্যে ভালো কাজ করে। তাই এক্ষেত্রে দুটো রিয়াকশান আমরা বলতে পারি, সেটা হচ্ছে ওয়েন, একটা হচ্ছে এক্সেস আমরা ইউজ করছি ফ্লুরিনটা, তাহলে ওয়েন এক্সেস ফ্লুরিন রিয়াক্টস উইথ অ্যামোনিয়া it forms stable NF3 and HF। আচ্ছা, NF3 HF ওই জন্য বললাম যে এখানে ইলেকট্রনিক ডিফারেন্সটা ভালো আছে, ওই জন্য এটা যথেষ্ট স্টেবল হয়। যেটা মনে করো 3F2, এটা হচ্ছে আমরা এক্সেস ইউজ করেছি, যদি NH3 সাথে রিয়াকশান হয় তাহলে পুরো হাইড্রোজেনগুলো সাবস্টিটিউট হলে কী হবে, NF3 তৈরি করবে আর তার সাথে HF হয়ে যাবে 3 মোল। ব্যাস, এটা তো নর্মাল। এটা হচ্ছে আমরা কি বললাম, যদি এক্সেস ইউজ হয়। বা আর একটা রিয়াকশান হয় যেখানে হচ্ছে আমরা ফ্লুরিনটাকে লিমিটেড ইউজ করব, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা ডিফারেন্ট হবে। সেটা কি হবে? তাহলে আমরা বলছি ওয়েন লিমিটেড F2 reacts with NH3, when limited F2 reacts with NF3 না NH3 হবে ওটা, NH3, it forms HF and N2, it forms HF and N2। আচ্ছা, কীরকমভাবে এটা হবে? 2NH3 প্লাস F2। কেন? এটা লিমিটেড যেহেতু, তাই F2টাকে আমরা কম দেখিয়েছি। দেখো 2NH3 প্লাস 3F2 বলছি 3F2, ওই জন্য দেখো F2টা এখানে কম হয়েছে, NH3 কিন্তু বেড়েছে তুলনামূলকভাবে। আচ্ছা, তৈরি যেটা হবে সেটা হচ্ছে N2 প্লাস 6HF, N2 প্লাস 6HF। আর সেম জিনিস যদি আমরা ক্লোরিনের রেসপেক্টে করি, তাহলে ক্লোরিনটাকেও আমরা দেখাতে পারি। মনে করো আমরা বলছি 3Cl2 প্লাস NH3, তাহলে 3Cl2 প্লাস NH3 মানে বোঝা যাচ্ছে যে ক্লোরিনটা হচ্ছে এখানে এক্সেস। তাহলে সেটা রিয়াকশানটা যদি হয় তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে একই রকমভাবে 3HCl প্লাস NCl3। বাট এইটা মনে রাখতে হবে, NCl3 যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু এক্সপ্লোসিভ, এটা কিন্তু এক্সপ্লোসিভ। ব্যাস, মোটামুটি আমাদের রিয়াকশান উইথ এই অ্যামোনিয়া এইটু পড়লেই মোর দ্যান এনাফ। দেখো এই অবধি বোঝা গেছে? এই অবধি ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে।
আচ্ছা চলো 4 নম্বর রিয়াকশান আমরা পড়বো। এই 4 নম্বর যে রিয়াকশানটা পড়ছি এটা ক্লোরিনের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ ক্লোরিনের ক্ষেত্রে এই রিয়াকশানটা অনেকবার মানে অনেক ধরনের এমসিকিউতে আসে, বাট ফ্লুরিনেরটা অতটা বেশি ইম্পর্টেন্ট হয়তো নয়, বাট ক্লোরিনের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রিয়াকশান উইথ অ্যালকালি। আচ্ছা ফ্লুরিনের ক্ষেত্রে আমরা একটা পড়বো, আর ক্লোরিনের ক্ষেত্রেও আমরা পড়বো। এই ফ্লুরিন বা ক্লোরিনের ক্ষেত্রে আমরা যেগুলো পড়ছি এগুলো হচ্ছে সাধারণত দেখবে হট আর কোল্ড এনএইচ বলা হয়, এবং তোমার রিয়াকশানগুলো এই রকম আসে, বা তোমাদের যে পরীক্ষায় কোশ্চেনগুলো আসে সেগুলো প্রায় এই রকমই, যে রিয়াকশান উইথ হট অ্যালকালি অথবা যেটা বলা হয় যে রিয়াকশান উইথ কোল্ড অ্যালকালি। ঠিক আছে, এই দু ধরনের রিয়াকশান হয়। আচ্ছা একটা আমরা বলবো তাহলে উইথ কোল্ড অ্যান্ড ডাইলিউট এনএইচ, আর একটাকে আমরা বলবো উইথ হট অ্যান্ড কনসেন্ট্রেটেড এনএইচ। এইটাই পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে দিতে পারে, উইথ তোমার কোল্ড অ্যালকালি, আর একটা বলতে পারে উইথ হট অ্যালকালি, সেম লজিক, কিচ্ছু আলাদা নেই। তাহলে আমরা দুটো এরকম রিয়াকশান পড়বো আলাদা আলাদাভাবে, তাহলে এই এ বি এরকম করে পড়ছি। ঠিক আছে, তাহলে আমরা বলছি উইথ রিয়াকশন অ্যালকালি, তো তাহলে দুটো আলাদা আলাদা পয়েন্ট করে নিই, নাহলে তো করতে পারবো না। ঠিক আছে দাঁড়াও, তাহলে প্রথম যেটা করছি 4-এর মধ্যে ক্যাপিটাল এ দিয়ে দিই, ক্যাপিটাল এ করে দিচ্ছি ফ্লুরিনের জন্যে। আচ্ছা ফ্লুরিনের জন্যে প্রথম যেটা আমরা করছি সেটা হচ্ছে উইথ কোল্ড অ্যান্ড ডাইলিউট এনএইচ, আচ্ছা কোল্ড অ্যান্ড ডাইলিউট এনএইচের প্রেজেন্সে দেখো কীরকম রিয়াকশানটা হবে। ফ্লুরিন নর্মাল এনএইচের সাথে রিয়াকশান করবে এবং যেটা তৈরি করবে সেটা হচ্ছে 2NaF প্লাস H2O প্লাস হচ্ছে OF2। এটা হচ্ছে উইথ কোল্ড অ্যান্ড ডাইলিউট এনএইচ। বাট ওই যে বললাম প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু দুরকম হতে পারে। আর একটা কী হতে পারে, উইথ হট অ্যান্ড কনসেন্ট্রেটেড এনএইচ, এর প্রেজেন্সে রিয়াকশানটা হতে পারে, এবং যেটা করবে সেটা হচ্ছে ফ্লুরিন প্লাস 4NaOH যদি হয় তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে 4NaF প্লাস 2H2O প্লাস হচ্ছে O2, এইটা তৈরি করবে। এবং এইটাই বলছিলাম যে এটা যেরকম আমরা ফ্লুরিনের ক্ষেত্রে করলাম এটা কিন্তু সবার ক্ষেত্রেই হবে, এবং যেটা মোস্টলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লোরিনের জন্য বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান ফ্লুরিন। এইটা ক্লোরিনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা মানে বেশিবার কোশ্চেনটা আসে। ঠিক আছে, তাহলে এটা আমরা করলাম ফ্লুরিনের জন্যে, হয়েছে এই অবধি হয়ে গেছে তো। আচ্ছা এইবার আমরা যেটা করছি সেটা হচ্ছে একসাথে লিখে দেবো ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, তিনটের জন্যই আমরা করব, এবং তিনটের জন্যই প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে উইথ কোল্ড অ্যান্ড ডাইলিউট এনএইচের প্রেজেন্সে কী হবে দেখো। আচ্ছা কোল্ড অ্যান্ড ডাইলিউট এনএইচের প্রেজেন্সে তাহলে কী হচ্ছে, মনে করো ক্লোরিন প্লাস 2NaOH যদি হয়, এটা কোল্ড অ্যান্ড ডাইলিউটে কী হবে তাহলে, যেরকম NaF তৈরি হয়েছিল এখানেও NaCl হবে, কিন্তু এখানে NaOClও তৈরি হবে, যেটা ওখানে তৈরি হয়নি, ওই জন্য এটা আলাদা, ওই জন্য আমরা আলাদাভাবে দেখিয়েছি দেখো। আচ্ছা এইটাই যদি মনে করো আমরা ব্রোমিনের প্রেজেন্সে করতাম একই জিনিস হতো, আলাদা কিচ্ছু নয়। NaOH যদি আমরা ইউজ করতাম তাহলে এক্ষেত্রেও আমার তৈরি হতো NaBr প্লাস হাইপোব্রোমাইড হবে, NaOBr মানে হাইপোব্রোমাইড হলো, আর তার সাথে হচ্ছে নর্মাল ওয়াটার তৈরি হবে। এগুলো কিন্তু সব হাইপো, ঠিক আছে। NaOBr মানে হাইপোব্রোমাইড, NaOCl মানে হচ্ছে হাইপোক্লোরাইড, এরকম। আচ্ছা I2-র সাথে যদি আমাদের রিয়াকশানটা হতো সেক্ষেত্রেও একই জিনিস, তাহলে NaI প্লাস কী হবে NaOI প্লাস হয়ে যাচ্ছে H2O, দেখো সেম জিনিস তৈরি হবে। ঠিক আছে, ওই জন্য আমরা আলাদাভাবে আর কিছু দেখাইনি। বাট এইটা যেরকম কোল্ড অ্যান্ড ডাইলিউট বলেছি, এইটাই কিন্তু সিমিলারলি দেখো হতে পারে উইথ হট অ্যান্ড কনসেন্ট্রেটেড এনএইচের সাথেও। আচ্ছা সেক্ষেত্রে প্রোডাক্টটা তাহলে কী হবে, যেরকম ওক্ষেত্রে আমরা জিনিসটা দেখো করেছি যে কোল্ড অ্যান্ড ডাইলিউট এনএইচ, তাহলে সেক্ষেত্রে দেখো যে অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ হচ্ছে সেটা লক্ষ্য করো। এখানে ক্লোরিনের দেখো 0 ছিল, ব্রোমিনের 0, আয়োডিনের 0, এখানে ক্লোরিনের এসছে দেখো -1, এখানে কত বড় তো ক্লোরিনের অক্সিডেশন স্টেট, এটা হচ্ছে +1, এটা ব্রোমিনের +1, আয়োডিনের +1, এখানে আয়োডিন -1, ব্রোমিন -1, তাহলে 0 থেকে দেখো গেছে -1 +1, এরকম গেছে দেখো। 0 থেকে দেখো জিনিসটা যেটা গেছে সেটা হচ্ছে -1-এ গেছে, আবার 0 থেকে দেখো অক্সিডেশন স্টেট কোথায় গেছে, +1-এ। তাহলে এখন যদি হট আর কনসেন্ট্রেটেড দিই তাহলে এই অক্সিডেশন স্টেটটাই কী হবে, আবার জাম্প করবে, +1 না গিয়ে ওটা আরও জাম্প করবে, কারণ যেহেতু এটা কনসেন্ট্রেটেড। তাহলে অক্সিডেশন স্টেটটা কোথা থেকে কোথায় চেঞ্জ হচ্ছে সেটা লক্ষ্য করো। তাহলে এখানে দেখো ক্লোরিন
প্লাস NaOH যদি আমরা ইউজ করি, যদি আমরা ব্যালেন্স করি, তাহলে এটা হয়ে যাবে 6NaOH, এটা হয়ে যাবে আমাদের 3Cl2। যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্রথমে যে প্রোডাক্ট সেটা হচ্ছে NaCl তৈরি হবে, যেটার অক্সিডেশন স্টেট -1 ক্লোরিনের। কিন্তু আর একটা যেটা তৈরি হবে সেটা NaOCl নয়, সেটা হচ্ছে NaClO3। NaClO3তে তুমি যদি অক্সিডেশন স্টেট থাকো তাহলে দেখবে 3 দুগুণে -6, এটা হচ্ছে আমার +5। তাহলে দেখো এখানে 0.2 কোথায় আসছে, 0.2 এসছে -1, এবং দেখো যেহেতু হট অ্যান্ড কনসেন্ট্রেটেড ওই জন্য দেখো +5 পর্যন্ত এসছে, আর তার সাথে নর্মাল 3H2O থাকবে। এবং ব্রোমিন বা আয়োডিন একই জিনিস তৈরি হবে, শুধুমাত্র উইথ রেসপেক্ট টু ব্রোমিন লিখবো, উইথ রেসপেক্ট টু আয়োডিন লিখবো, সেম লজিক। যদি আমরা NaOH এর সাথে করি তাহলে কী হবে, হবে যাবে 5NaBr প্লাস হয়ে যাবে তাহলে NaBrO3, এটা হবে +5 অক্সিডেশন স্টেট, এটা হচ্ছে 3H2O। আর আয়োডিনের জন্য যদি করি সেম লজিক, 6NaOH করব, তাহলে হয়ে যাবে এটা 5Na, আর এখানে কি হয়ে যাবে 5NaIO3, এটা হয়ে যাবে 3H2O। ব্যাস, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে +5 অক্সিডেশন স্টেট, ঠিক করে যদি লক্ষ্য করো প্রত্যেকটার ক্ষেত্রে +5 অথবা -1। তাহলে এখানে যে অক্সিডেশন স্টেটটা চেঞ্জ হয়েছে প্রথমটার ক্ষেত্রে দেখো উইথ কোল্ড অ্যান্ড ডাইলিউট NaOH এর ক্ষেত্রে আমরা কি বলছি, যে অক্সিডেশন স্টেট চেঞ্জেস ফ্রম 0 to -1 অ্যান্ড +1। আর উইথ হট অ্যান্ড কনসেন্ট্রেট NaOH যদি আমরা বলি তাহলে আমরা বলবো অক্সিডেশন স্টেট চেঞ্জেস ফ্রম 0 to -1 অ্যান্ড +5। কারণ যেহেতু এটা কনসেন্ট্রেট এই জন্য অক্সিডেশন স্টেটটাকেও অনেক বেশি পরিমাণে চেঞ্জ করতে পারবে। দেখো এই অবধি বুঝতে পেরেছো কিনা? এই অবধি সবার ক্লিয়ার হয়েছে তো? বলো, বুঝতে পারছি না, একটু জোরে বলো। ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে নিয়ে গেল না, ওর যতটা ক্ষমতা তত অবধি নিয়ে গেছে, ওর অতটা ক্ষমতা আর নেই। এটা তো এইরকম নয় যে হাইলি অক্সিডাইজিং এজেন্ট, তা তো নয়। এটা তো যে হাইলি অক্সিডাইজিং এজেন্ট। হ্যাঁ বলো। তাতেও যাবে না, NaOH তো ওই ধরনের অক্সিডাইজিং এজেন্ট নয়, জিনিসটা বুঝতে পারছো না। দেখো এটা কন্ডিশনটা হট অ্যান্ড কনসেন্ট্রেটেড আছে বলে ও ওটাকে অত অবধি নিয়ে যেতে পারছে, তার মানে এটা ভেবো না যে ও কিন্তু মানে ভেরি হাই অক্সিডাইজিং এজেন্ট। আমরা যদি অক্সিডাইজিং এজেন্ট এখানে ইউজ করতাম আলাদা তাহলে ও নিয়ে যেতে পারতো, সেটা আলাদা ব্যাপার। তুমি এক্সেস দিলেও এখানে ওই রকমভাবে আলাদা কিছু আসবে না, কারণ এর যে অক্সিডাইজিং পাওয়ার যতটা এখানে আমরা মানে এখানে দেখাচ্ছে সেটাও ওইটাই ম্যাক্সিমাম, সেটাও তাও হট আর কনসেন্ট্রেটের জন্য। কারণ NaOH নর্মাল অতটা অক্সিডাইজ মানে ও কি আর অক্সিডাইজিং এজেন্ট সেরকম তো ভালো অক্সিডাইজিং এজেন্টও নয়, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে উইথ মেটালস, মানে মেটালসের সাথে কীরকম রিয়াকশান করে। আচ্ছা, এটা কত নম্বর হবে? 4 করেছি না, এটা 5 হবে। তার মানে এবার যেটা দেখবো আমরা সেটা হচ্ছে রিয়াকশান উইথ মেটালস। রিয়াকশান উইথ মেটালস। আচ্ছা, মেটালসের সাথে যদি রিয়াকশান হয় তাহলে আমরা নর্মালি যেটা হয় মেটালসের সাথে সেটা হচ্ছে নর্মাল মেটালের সাথে তোমাদের আমরা যদি মনে করো n মোলস অফ X2 নিই তাহলে এইরকম তৈরি হবে। এগুলোকে আমরা তাহলে কি বলতে পারি, মেটাল হ্যালাইডস। এগুলোকে আমরা কি বলতে পারি, মেটাল হ্যালাইডস, তাই তো? এবং এক্ষেত্রে স্বভাবতই কী হবে, আমাদের রিঅ্যাক্টিভিটি অনুযায়ী জিনিসটা হবে। তাহলে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে ফ্লুরিন। তাহলে এখানে আমরা এরকমভাবে লিখতে পারি, দেখো যে ফ্লুরিন রিঅ্যাক্টস উইথ ইভেন নোবেল মেটালস, মানে নোবেল মেটাল যেগুলো তাদের সাথেও কিন্তু ফ্লুরিন রিঅ্যাক্ট করতে পারে, লাইক গোল্ড, প্ল্যাটিনাম এক্সেট্রা। কেন? কারণ এদের রিঅ্যাক্টিভিটিটা এতটাই বেশি। আচ্ছা, এবারে যদি এই রিঅ্যাক্টিভিটি বেশি হয় তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই তো করবে, কিন্তু আয়নিক ক্যারেক্টার বলো তো সব থেকে বেশি কার হবে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে আয়নিক ক্যারেক্টার কার সব থেকে বেশি হবে? তাহলে আমরা নর্মাল যদি লিখছি,
MF, MCl, MBr আর MI মনে করো আমি বললাম। তাহলে ওপর থেকে মনে করো আমি নিচের দিকে যাচ্ছি, তাহলে বলো আয়নিক ক্যারেক্টার কার সব থেকে বেশি হবে? বলো আয়োডিন। কেন? ডিসোসিয়েট করবে তো ভাব। তার পাগলটা, আয়োডিন কখনো হয়? আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি হবে ফ্লুরিনের জন্য। আয়নিক ক্যারেক্টার ওপর থেকে যদি নিচে যাই তাহলে আমরা কমবে। কেন হবে জিনিসটা বোঝো। আয়নিক ক্যারেক্টার কার উপর ডিপেন্ড করে? ল্যাটিস এনার্জির ওপরে ডিপেন্ড করে। ল্যাটিস এনার্জি মানে কি? সিম্পল হচ্ছে ক্যাটায়নিক চার্জ আর ক্যাটায়নিক রেডিয়াই। ক্যাটায়নিক চার্জ আইদার বেশি হতে হবে, অথবা ক্যাটায়নিক রেডিয়াইগুলো বা অ্যানোনিক রেডিয়াই যেগুলো আছে সেগুলো হচ্ছে ছোটো হতে হবে। তাহলে এখানে তো চার্জটা সেম, মানে M প্লাস F মাইনাস বা M প্লাস Cl মাইনাস অথবা M প্লাস B এর মাইনাস। তাহলে ক্যাটায়নিক চার্জ ইন্টু অ্যানোনিক চার্জ মানে চার্জের যে মাল্টিপ্লিকেশন সেটা হচ্ছে পুরো সেম আছে, তাই এটার উপরে কোনো কিছু আলাদা হচ্ছে না। কিন্তু রেডিয়াইটা দেখো ডিফারেন্স হয়ে গেছে। যত ফ্লুরিন থেকে, ক্লোরিন থেকে, ব্রোমিন থেকে, আয়োডিনের দিকে যাচ্ছি তত অ্যানায়নের সাইজটা বাড়ছে। আর যত আমার অ্যানায়নের সাইজ বাড়বে তত পোলারাইজেবিলিটি বাড়বে, তত কী হবে? কোভ্যালেন্সি বাড়বে। যত পোলারাইজেবিলিটি বাড়বে তত কী হবে? ডিগ্রি অফ কোভ্যালেন্সি বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়তে থাকবে। তাহলে আমরা যত ওপর থেকে নিচের দিকে যাব তত আমরা কি বলবো? যে কোভ্যালেন্ট ক্যারেক্টার অথবা কোভ্যালেন্সি সেটা কিন্তু বাড়ছে। দেখো বোঝা গেছে? যত উপর থেকে নিচের দিকে যাব আয়নিক ক্যারেক্টার কমবে, যত উপর থেকে নিচের দিকে যাব তত আমার কোভ্যালেন্সি বাড়বে। কেন বাড়ছে? কারণ ওটাই বললাম যে সাইজ কি হচ্ছে, সাইজ হচ্ছে আমার I মাইনাস গ্রেটার দ্যান Br মাইনাস গ্রেটার দ্যান Cl মাইনাস গ্রেটার দ্যান দেখো F মাইনাস। তাহলে আমি যত বাঁ দিক থেকে মানে আই মাইনাস থেকে F মাইনাসের দিকে যাচ্ছি তত কী হবে? পোলারাইজেবিলিটি কম হয়ে যাবে। দেখো তত পোলারাইজেবিলিটি কম। আর পোলারাইজেবিলিটি যদি কম হয় তার মানে আমরা কি বলতে পারি? পোলারাইজেবিলিটি যদি কম হয় তাহলে আমরা কি বলবো এখানে? ডিগ্রি অফ কোভ্যালেন্সি কমে গেল। ডিগ্রি অফ কোভ্যালেন্সি কমে গেল। তাহলে F মাইনাসের ক্ষেত্রে আয়নিক ক্যারেক্টার কী হবে? সব থেকে বেশি। আর I মাইনাসের ক্ষেত্রে কী হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি। এই অবধি কি বুঝতে পেরেছো? আগে বলো, যদি না বুঝতে পারো আমি আরেকবার বলবো, বাট এই অবধি আগে দেখো বুঝতে পেরেছো কি না। এই সবার ক্লিয়ার আছে তো? ঠিক আছে। আচ্ছা এইখানে এইবারে যেটা বলছিলাম যে আমি একটা স্টাডি নোট দেবো, সেই জায়গাটা একটু বলে দিই। তাহলে স্টাডি নোটে কী কী পাবে? স্টাডি নোট যেটা দেবো সেটা পুরোপুরি একটা ছক মতো করে দেবো। সেটা হচ্ছে মনে করো ক্লোরিন, তোমাদের সিলেবাসে যেগুলো আছে এই ক্লোরিন আছে, অথবা মনে করো এই সেল, এই ধরনের কিছু কিছু কম্পাউন্ড আছে, এদের মনে করো এই প্রিপারেশান আছে, মনে করো প্রপার্টিজ আছে, এদের ইউজেস আছে, এইগুলো অ্যাকচুয়ালি আমি একটা নোট দিয়ে দেবো। কেন? কারণ এদের মধ্যে কনসেপচুয়াল পার্ট খুব কম। এই যেহেতু কনসেপচুয়াল পার্ট খুব একটা বেশি নেই, তাই এইগুলো আমি আলাদাভাবে একটা জাস্ট নোট দিয়ে দেবো। সিম্পল হচ্ছে যে এদের প্রপার্টিজ, প্রিপারেশন, ইউজেস, এইগুলো তো আলাদাভাবে আমাদের পড়ার ওই রকম কোনো দরকার নেই। আলাদাভাবে পড়ার মানে হচ্ছে কনসেপচুয়ালি দরকার নেই, তোমরা একটা নোট থেকে পড়লেই হয়ে যাবে। সেই জন্য এটা আমি আলাদাভাবে একটা তোমাদের নোট দিয়ে দেবো, যেরকম প্রত্যেকটার ক্ষেত্রে দিয়েছি এটার ক্ষেত্রে দেবো। হ্যাঁ গ্রুপ 15-এর একটা বাকি আছে, সেটা হচ্ছে ফসফরাসের একটা ছোটো নোট বাকি আছে, যেটা আমি বানাচ্ছি, ওটা আমি দিয়ে দেবো। আজকে দেখবে একটা নোট অলরেডি আমি পাবলিশ করেছি, সেটা হচ্ছে সিউডো হ্যালোজেন। আমি এখনও নোটিফিকেশান দিইনি, তোমাদের নোটিফিকেশানটা পাবে, অ্যাপে এখনও দেওয়া হয়নি। সিউডো হ্যালোজেনের একটা ছোটো নোট দিয়েছি, ওইখান থেকে সিউডো হ্যালোজেনটা পেয়ে যাবে। আর সিউডো হ্যালোজেন কী সেটা আমি অল্প একটুখানি বলেও দেবো। আচ্ছা তার আগে একটু এবারে আমরা পড়বো, সেটা হচ্ছে অক্সি অ্যাসিডস অফ ক্লোরিন, এইটা আমরা পড়বো। বাট এই ক্লোরিন অথবা HCl এদের যে প্রিপারেশন, প্রপার্টিজ, ইউজেস, এগুলো কিন্তু আমরা পড়ছি না, এগুলো আমরা নোট দেবো, নোট থেকেই পড়ে নেবো, ঠিক আছে? আচ্ছা এবার আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে অক্সি অ্যাসিডস অফ ক্লোরিন। আমরা যেটা এখন পড়বো সেটা হচ্ছে অক্সি অ্যাসিডস অফ ক্লোরিন। এটাই আমাদের একটু বেশি আসে, তাছাড়া খুব একটা বেশি আমাদের প্রয়োজন হবে না, এইটাই আমাদের বেশি আসে। আচ্ছা প্রথমত আমরা এইগুলো দেখে নেবো যে নামগুলো কি হচ্ছে। আগে নামগুলো দেখি, তারপরে আমরা তাদের বিভিন্ন স্ট্রাকচার অথবা মনে করো অক্সিডেশন স্টেট যদি প্রয়োজন হয় সেটা আমরা দেখবো। বাট আগে যেটা আমরা দেখবো হচ্ছে করসপন্ডিং যে নামগুলো আছে সেই নামগুলো কীরকম, আগে এটা দেখি, ঠিক আছে? আচ্ছা নামগুলো দেখো কীরকম হচ্ছে। আমি একটা ছক মতো করে দেবো, তাহলে নামগুলো দেখবে মনে রাখতে দেখবে সোজা লাগবে। একটাকে বলছি আমরা হ্যালিক 1 অ্যাসিড,
আচ্ছা, হ্যালিক 1 অ্যাসিড মানে কি, মানে হচ্ছে অক্সিডেশন স্টেট অফ দ্যাট পার্টিকুলার হ্যালোজেন হচ্ছে +1, ওই জন্য বলছি আমরা হ্যালিক 1 অ্যাসিড, যেটার নাম হয়ে যাবে কি, অ্যাকচুয়াল নামটা হয়ে যাবে হাইপোহ্যালাস অ্যাসিড। আচ্ছা, অক্সো অ্যাসিডস অফ ক্লোরিন তাহলে এখন লিখো না, জাস্ট অক্সি অ্যাসিডস এরকম লিখে দাও, হেডিংটা এরকম করো, তাহলে অক্সি অ্যাসিডস অফ হ্যালোজেন্স করে দিই আগে প্রত্যেকটার ক্ষেত্রে দেখিয়ে দিই, তারপরে আমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখিয়ে দেবো, সেটাই সব থেকে ভালো হবে। অক্সি অ্যাসিডস অফ হ্যালোজেন্স বলে আগে হেডিংটা করে দাও, তারপরে আমরা ক্লোরিনেরটা দেখাবো। তাহলে অক্সি অ্যাসিডস অফ হ্যালোজেনে আমরা কি বলছি, প্রথম যেটা করছি হ্যালিক 1 অ্যাসিড। হ্যালিক 1 অ্যাসিড মানে কি, পার্টিকুলার হ্যালোজেনের অক্সিডেশন স্টেটটা হচ্ছে 1, সেটার নামটা কি হয়ে যাবে, নামটা হয়ে যাবে হাইপোহ্যালাস অ্যাসিড। হাইপোহ্যালাস অ্যাসিড, HALOUS, হ্যাঁ, হাইপোহ্যালাস অ্যাসিড। যেরকম ফ্লুরিনের ক্ষেত্রে সেটা কি হবে, ফ্লুরিনের ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে HOF, ফ্লুরিনের ক্ষেত্রে হবে HOF, ক্লোরিনের ক্ষেত্রে হবে HOCl, ব্রোমিনের ক্ষেত্রে হবে HOBr, আয়োডিনের ক্ষেত্রে হবে সেটা HOI। তাহলে নামগুলো কীরকম হবে, নামগুলো কিন্তু হবে হাইপোফ্লুওরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোব্রোমাস অ্যাসিড, হাইপোআয়োডাস অ্যাসিড। আমি লিখছি না, কিন্তু তোমরা এগুলো লিখে রেখো। তাহলে HOF এর নাম কি, হাইপোফ্লুওরাস অ্যাসিড, HOCl মানে হাইপোক্লোরাস অ্যাসিড, HOBr মানে হাইপোব্রোমাস অ্যাসিড, HOI মানে হাইপোআয়োডাস অ্যাসিড। তাহলে এখানে এটা কমপ্লিট। তাহলে আমি আবারও বললাম, আমি কিন্তু লিখিনি, কিন্তু তোমরা লিখে রেখো, নাহলে কিন্তু ভুলে যাবে। এরপরে যে অ্যাসিডটা হয় সেটা কি, সেটাকে আমরা বলছি হ্যালিক 3 অ্যাসিড, হ্যালিক 3 অ্যাসিড। আচ্ছা, হ্যালিক 3 অ্যাসিডের নর্মাল যে নামটা সেটা আমরা কি বলবো, তাহলে নামটা হয়ে যাবে হ্যালাস অ্যাসিড, HOLOUS অ্যাসিড, হ্যালাস অ্যাসিড। যেটা সাধারণত ফ্লুরিন আর কোনো অ্যাসিডই দেবে না, কারণ ফ্লুরিন তো শুধুমাত্র এই একটাই দিতে পারবে, আর কোনোটা দিতে পারবে না, ওই জন্য শুধুমাত্র এই একটাই দিচ্ছে হ্যালিক 1টা, আর বাকি কারোরটাই দেবে না, কারণ ওটা হচ্ছে মনোভ্যালেন্ট, তাহলে এক্ষেত্রেও এ দেবে না। আচ্ছা, এবারে তোমার ক্লোরাসের ক্ষেত্রে কি হতে পারে, ক্লোরাসের ক্ষেত্রে এটা হয়ে যাবে এইটাকে এরকমভাবে লিখে দিই, HOCl করেছিলাম, এটা করে দিই HClO2, মানে অ্যাকচুয়ালি HOClO হয়, এটা দেখতে হয় ওরকম, বাট আমরা একেবারে এই রকম লিখে দিচ্ছি। আচ্ছা, দেখতে হয় কীরকম সেটা আমি আরেকবার তো সেই স্ট্রাকচার আঁকবো, তখন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদিও এখানেও দেখিয়ে দেওয়া যাচ্ছে, ছেড়ে দাও, এখানেই দেখিয়ে দিচ্ছি তাহলে। আচ্ছা, এটা দেখতে হবে তাহলে কীরকম, যেরকম মনে করো এইটা দেখতে হচ্ছে এরকম, Cl সিঙ্গেল বন্ড OH, এটা স্ট্রাকচার হচ্ছে এরকম, এটা স্ট্রাকচার কীরকম হবে, Cl ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH। সিম্পল হচ্ছে একটা করে ডবল বন্ড যোগ হবে, আর কিচ্ছু হবে না। আচ্ছা, এই HOBr অথবা HOI এগুলো কিন্তু খুব একটা বেশি এগুলো ফর্ম করে না, খুব একটা বেশি এটা ফর্ম করে না। আচ্ছা, এরপর তাহলে হ্যাঁ, এগুলোর নামটা তাহলে যেহেতু হ্যালাস অ্যাসিড, তাহলে আমরা কি বলবো, এইটার নাম কী হবে বলো, এটার নাম কি হয়ে যাবে, এটার নাম হবে ক্লোরাস অ্যাসিড, তাই তো, CHLOROUS, এটা হয়ে যাবে ক্লোরাস অ্যাসিড, কারণ এটার নাম যেহেতু হ্যালাস অ্যাসিড, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এটার নাম কি হয়ে যাবে, ক্লোরাস অ্যাসিড। অক্সিডেশন স্টেট আশা করি তোমরা সবাই বার করতে পারবে। এটার ক্ষেত্রে যেটা বলেছিলাম যে হ্যালিক 1 মানে +1, আর এটার ক্ষেত্রে হ্যালিক 3 মানে এটা কি হয়ে যাবে +3। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে হ্যালিক 1 অ্যাসিড ফ্লুরিনের ক্ষেত্রে কিন্তু ওটা +1 হবে না, এটা কিন্তু মনে রাখবে। ফ্লুরিনের ক্ষেত্রে কিন্তু ওটা +1 হবে না, কারণ ফ্লুরিনটা নিজেই ইলেকট্রোনেগেটিভ, তাই ফ্লুরিনের ক্ষেত্রে কিন্তু ওটা +1 হবে না, এটা কিন্তু মনে রেখো। আচ্ছা, এইবারে যেটা বলছিলাম যে হ্যালিক 3 অ্যাসিড হলো, এবারে নেক্সট কি হচ্ছে, নেক্সট হবে আমাদের হ্যালিক 5 অ্যাসিড। হ্যালিক 5 অ্যাসিড মানে কি, অক্সিডেশন স্টেটটা +5 গেল, তাহলে হ্যালিক 5 অ্যাসিডের নর্মাল যে নামটা হবে সেটা কি, সেটা হবে হ্যালিক অ্যাসিড, এটাকে আমরা হ্যালিক অ্যাসিড হিসাবেই বলবো। ফ্লুরিন স্বভাবতই দেবে না, আমরা বলেছিলাম ফ্লুরিন শুধুমাত্র একটাই দেবে, আর কোনোটা দেবে না। তাহলে এর ক্ষেত্রে এটা স্ট্রাকচার কীরকম, ফর্মুলা কীরকম হবে, HClO3। আচ্ছা, এটা তাহলে স্ট্রাকচার কীরকম হবে, সিম্পল একই লজিক, যে এই ক্লোরিনের সাথে কী থাকবে, একটা OHই থাকবে, যেটা আগের ক্ষেত্রেও ছিল, কিন্তু এখন কি হয়ে গেল, এখন দুখানা ডবল বন্ডের অক্সিজেন হবে, আগে একটা ডবল বন্ডের অক্সিজেন ছিল, এখন হয়ে গেল দুটো ডবল বন্ডের অক্সিজেন। নামটা তাহলে আমরা কি বলবো, এখন নামটা বলবো তাহলে ক্লোরিক অ্যাসিড, যেহেতু নাম হচ্ছে হ্যালিক অ্যাসিড, তাহলে এখন নামটা হয়ে যাবে এর করেসপন্ডিং ক্লোরিক অ্যাসিড, ব্যাস হয়ে গেল এখানে নামটা। এবারে যদি অক্সিডেশন স্টেট বলি, অক্সিডেশন স্টেট ইজিলি বার করতে পারবে, এটা হয়ে যাবে +5। সিমিলারলি মনে করো আরও এগুলো হয়ে যাবে, সেটা হচ্ছে HBrO3 হতে পারে, এখানে HIO3 হতে পারে, এটার আমরা স্ট্রাকচার দেখালাম না, কারণ একই রকমভাবে এই স্ট্রাকচারটা যেরকম আমি ক্লোরিক অ্যাসিডের মতো করেছিলাম একই রকম হবে, এবং এর করসপন্ডিং অক্সিডেশন স্টেটও হবে +5। নামগুলো হয়ে যাবে কি, ব্রোমিক অ্যাসিড অ্যান্ড আয়োডিক অ্যাসিড। আশা করি এটা তোমরা বার করতে পারবে।
ওই জন্য আমরা একেবারে একসাথেই দেখিয়ে দিলাম, ক্লোরিনেরটা যেহেতু বলছিলাম স্ট্রাকচার দেখাবো একসাথেই দেখিয়ে দিলাম, আলাদা আর কোনো টেবিল করবো না। আচ্ছা, এরপর দেখো আর একটা হতে পারে, সেটা হচ্ছে +7 পর্যন্ত হতে পারে। তাহলে +7 পর্যন্ত যদি হয়, ইন জেনারেল যে নামটা হবে সেটা কি, সেটা হবে হ্যালিক্স 7 অ্যাসিড। এটাকে বলবো হ্যালিক্স 7 অ্যাসিড। এই যে হ্যালিক্স 7 অ্যাসিড বললাম, তাহলে এর অ্যাকচুয়াল যে নামটা, কমন নেম, সেটা হবে কি, সেটা হবে পারক্লোরিক অ্যাসিড। নামটাকে আমরা কি বলবো, পারক্লোরিক অ্যাসিড। ফ্লুরিনের ক্ষেত্রে নিঃসন্দেহে হবে না, কারণ মনোভ্যালেন্ট একটাই, ওই যেহেতু আছে ওই একটাই দেখাতে পারে অক্সিডেশন স্টেট। আচ্ছা, এর ক্ষেত্রে তাহলে কী হবে, এর ক্ষেত্রে হবে এটা HClO4। এখন যেটা হবে জেনারেল ফর্মুলা হবে HClO4। আচ্ছা, স্ট্রাকচার কীরকম দেখতে হবে, Cl ডবল বন্ড, এখানেও হবে ডবল বন্ড, এখানেও ডবল বন্ড, শুধুমাত্র একটা সিঙ্গেল OH হয়। ব্যাস, এইটা হয়ে গেল আমাদের পারক্লোরিক অ্যাসিড। আচ্ছা, অক্সিডেশন স্টেট যদি আমাদের বার করতে হয় তাহলে বলতে পারি এটাও কিন্তু হয়ে যাবে +7, দেখো তোমরাও বার করতে পারো। আর নামটা তাহলে আমরা কি বললাম, নাম হয়ে যাবে আমাদের পারক্লোরিক অ্যাসিড। একই রকমভাবে এইগুলোও হতে পারে HBrO4, আর এটাও হয়ে যাবে HiO4। নামটাও হয়ে যাবে পার আয়োডিক অ্যাসিড অ্যান্ড পার ব্রোমিক অ্যাসিড। অক্সিডেশন স্টেট প্রত্যেকটারই +7 হবে, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা ক্লোরিনের ক্ষেত্রে বার করেছি। দেখো পুরো এই যে অক্সি অ্যাসিডগুলো করলাম পুরোটা বুঝতে পেরেছো কিনা, কারণ তোমাদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে অক্সি অ্যাসিডের ইন জেনারেল জাস্ট একটু ধারণা, সেরকমভাবে ডেপথ সেরকম তোমাদের নেই। আমি অল্প অল্প জাস্ট বলে দেবো অবশ্যই, বাট ইন জেনারেল ওরকম ডেপথ কিছু নেই। বাট এই অবধি আগে বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, সবার ক্লিয়ার হয়েছে তো, দেখে নাও। ক্লিয়ার আছে, ঠিক আছে তো। আচ্ছা, এবারে এর মধ্যে যে ছোট ছোট কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমি একটু নোট দিয়ে দেবো, সেটা একটুখানি দেখে নেবে। বাট একটা স্ট্রেট কাট একটা প্রশ্ন অনেকবার আসে, সেটা হচ্ছে অ্যাসিডিটি সিকোয়েন্স অফ পার হ্যালিক অ্যাসিড। এটা বলো দেখি কী হবে, অ্যাসিডিটি সিকোয়েন্স অফ পার হ্যালিক অ্যাসিডস, পার হ্যালিক অ্যাসিডস, এটা কি হবে বলো এবং কেন। অ্যাসিডিটি সিকোয়েন্স অফ পার হ্যালিক অ্যাসিড, এটা কি হবে এবং কেন, পারবে বলতে। HClO4 গ্রেটার দেন যেটা হবে, আচ্ছা পার হ্যালিক অ্যাসিড, এটা কেন বললাম, দাঁড়াও, পার হ্যালিক অ্যাসিড নয়, কোশ্চেনটা যেটা বলতে গেছিলাম সেটাই ভুল হয়ে গেছে। অ্যাসিডিটি সিকোয়েন্স অফ অক্সি অ্যাসিডস অফ ক্লোরিন, সেটা কি হবে বলো, মানে কি, মানে ওই HOCl, ClO3, HClO4, HOCl, HClO2, HClO3, HClO4, এই চারটের অর্ডার কি হবে বলো দেখি, বলতে পারবে কি হবে বলো তো। HClO4 গ্রেটার দেন হবে HClO3, গ্রেটার দেন হবে HClO2, গ্রেটার দেন হবে HOCl। বোঝা গেছে জিনিসটা। আচ্ছা, কেন, কারণ দেখো অক্সিডেশন স্টেট হচ্ছে এখানে +7, এটা হচ্ছে +5, এটা হচ্ছে আমার +3, এটা হচ্ছে আমার +1, এই জন্য অ্যাসিডিটি সিকোয়েন্সটাও এরকম হয়। তাছাড়া যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এদের কনজুগেট বেস স্টেবিলিটি দিয়েও বলতে পারি, এদের কনজুগেট বেস স্টেবিলিটি, এটা দিয়েও অ্যাকচুয়ালি আমরা অ্যাসিডিটি সিকোয়েন্সকে এক্সপ্লেন করতে পারি। যেরকম প্রথমটার কনজুগেট বেস কী হবে, ClO4-, দেখো ClO4- কীরকম হবে, এরকম। আর এর যদি রেজোনেটিং স্ট্রাকচার আমরা আঁকি তাহলে কটা রেজোনেটিং স্ট্রাকচার পাবো বলো তো, দেখো 4 রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাবো। আচ্ছা, তারপরেরটা দেখো HClO3 যদি হয় তাহলে হবে ClO3-, তাহলে ClO3- মানে হচ্ছে এটা, এটার ক্ষেত্রে দেখো আমরা 3টে রেজোনেটিং স্ট্রাকচার পাবো। তারপরেরটা দেখো যেটা পাবো সেটা হচ্ছে ClO2-, তাহলে ClO2- মানে হচ্ছে এটা, এটার ক্ষেত্রে পাবো আমরা 2টো রেজোনেটিং স্ট্রাকচার। আর এর ক্ষেত্রে দেখো কোনো আলাদা কিছু পাবো না, সেটা হচ্ছে ClO- হবে। তাহলে আমরা যদি বলি যে কনজুগেট বেস স্টেবিলিটি, তাহলে দেখো কোনটা বেশি স্টেবল হচ্ছে, তাহলে আমরা বলবো কনজুগেট, এদিকেই যদি আমরা বলি তাহলে আমরা বলবো স্টেবিলিটি অফ কনজুগেট বেস কি হচ্ছে, বাঁদিক থেকে ডান দিকে কমছে। আর যদি বাঁদিক থেকে ডান দিকে কমে তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো HClO4 হয়ে যাবে মোস্ট অ্যাসিডিক ইন নেচার, এটা হয়ে যাবে মোস্ট অ্যাসিডিক।
আর HOCl এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের লিস্ট অ্যাসিডিক। দেখো বোঝা গেছে কিনা জিনিসটা, দেখো বুঝতে পেরেছো কিনা। HClO4, HClO3, HClO2, HOCl জিনিসটা আমরা অক্সিডেশন স্টেট দিয়েও বলতে পারি। সিম্পল লজিক এটা বলতে পারি যে অ্যাসিডিটি ইজ প্রপোর্শনাল টু অক্সিডেশন স্টেট অফ ক্লোরিন, এটা দিয়েও আমরা ব্যাখ্যা করতে পারি। আর একটা ব্যাখ্যা আমরা করতে পারি, সেটা হচ্ছে কনজুগেট বেস স্টেবিলিটি দিয়ে, যেটা হচ্ছে আরও ভালো ব্যাখ্যা। কারণ কনজুগেট বেস স্টেবিলিটি যদি তোমরা বলতে পারো তাহলে আরও ভালো ব্যাখ্যা দিতে পারবে, যে কোনো কিছুর ব্যাখ্যা দিতে পারবে। এখানে কনজুগেট বেস অনুযায়ী আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ClO4 মাইনাস হচ্ছে মোস্ট স্টেবল, whereas ClO মাইনাস হচ্ছে লিস্ট স্টেবল ডিউ টু দ্য নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচারস। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো HClO4 হয়ে যাবে মোস্ট অ্যাসিডিক আর HOCl হয়ে যাবে আমাদের লিস্ট অ্যাসিডিক। এই অবধি দেখো বোঝা গেছে কিনা, আগে ক্লিয়ার হয়েছে এই অবধি? আচ্ছা, এইখানে একটা জিনিস আমি নোট বলে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের গ্রুপ 15-এর ক্ষেত্রে একটা জিনিস চলে আসে, আমার হঠাৎ মনে পড়লো বলে একটু বলে দিই। এইটা বলো দেখি তাহলে কী হবে, H3PO4, H3PO3 আর H3PO2 এর অ্যাসিডিটি সিকোয়েন্স, এটার অ্যাসিডিটি সিকোয়েন্স তাহলে কী হবে বলো দেখি। এখন মনে হতে পারে যে ওটার অ্যাসিডিটি সিকোয়েন্স যেরকম হয়েছিল এটা কি সেরকম হবে, না এটা হবে না। ওই জন্য বলেছিলাম যে প্রপোর্শনাল টু অক্সিডেশন স্টেট, আমরা যেটা বললাম যে অ্যাসিডিটি প্রপোর্শনাল টু অক্সিডেশন স্টেট সেই অনুযায়ী আমরা পাবো না। এখানে কিন্তু অ্যাসিডিটি নট প্রপোর্শনাল টু অক্সিডেশন স্টেট অফ ফসফরাস এই অনুযায়ী আমরা পাবো না। তাই ওই জন্য বলেছিলাম যে তোমরা কনজুগেট বেস অ্যাপ্রোচ যদি ভাবতে পারো তাহলে সবসময় তোমরা বুঝতে পারবে। আচ্ছা, H3PO4 দেখতে কিরাম, দেখো H3PO4কে কিরাম দেখতে, P ডবল বন্ড O আছে একটা, আর কি আছে 3টে OH, রাইট। আর H3PO2 কীরকম, সরি H3PO3 কীরকম দেখতে, একটা ডবল বন্ড একটা H আর দুটো OH আছে। আর H3PO2 কীরকম দেখতে, একটা ডবল বন্ড একটা OH আর দুটো H আছে। ঠিক করে লক্ষ্য করো জিনিসটা কীরকম দেখতে হয়েছে। জিনিসটা হচ্ছে একটা ডবল বন্ড ও অ্যাকচুয়ালি 3টে OH-এর ওপর এখানে কাজ করছে, ওয়ারাজ এখানে দেখো একটা ডবল বন্ড ও দুটো OH-এর ওপরে কাজ করছে। আর এখানে দেখো একটা ডবল বন্ড ও যে কিনা একটা OH-কে টানছে। তাহলে সব থেকে বেশি অ্যাসিডিক কে হলো, এটা হয়ে গেল দেখো মোস্ট অ্যাসিডিক। ঠিক করে লক্ষ্য করো কেন, কারণ ডবল বন্ড ওটা হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে টেনে নিচ্ছে। ডবল বন্ড ও যদি ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে টেনে নেয় তাহলে ফসফরাসের এই দিকে যে OH বন্ডটা আছে হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে ইলেকট্রন ডেন্সিটিটা আসবে এবং হাইড্রোজেনটাকেও বেশি পরিমাণে রিলিজ করতে চাইবে, মানে অ্যাসিডিক নেচার দেখাচ্ছে। তাহলে এখানে একটা ডবল বন্ড ও একটা OH-এর ওপরে কাজ করছে, ওয়ারাজ দেখো এটার ক্ষেত্রে H3PO3-র ক্ষেত্রে একটা ডবল বন্ড দুটো OH-কে টানছে, তাহলে হাফ হাফ হয়ে গেল। তাহলে ওই যে অ্যাট্রাকশানটা বা ইলেকট্রন উইথড্র যে পাওয়ারটা সেটা দেখো কমে গেছে। তাহলে OH-এর যে পোলারিটি ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছিল সেটা এখন লেস হয়ে গেল। তাহলে ওখানে তো অ্যাসিডিটি দেখাবে কিন্তু লেস অ্যাসিডিক হয়ে গেল। ওয়ারাজ দেখো থার্ডের ক্ষেত্রে কী হচ্ছে বা H3PO4-এর ক্ষেত্রে কী হচ্ছে, যে একটা P ডবল বন্ডও আছে সেটা কিন্তু 3টে OH-এর উপরে কাজ করছে, মানে একটা P ডবল বন্ড যে ইলেকট্রন ডেন্সিটি টানছে সেটা কি হচ্ছে 3খানা OH-এর উপরে কাজ করছে, মানে 1/3 করে অ্যাকচুয়ালি ওর উপরে অ্যাপ্লাই হলো পার OH। তখন কি হয়ে গেল যে OH বন্ডটা পোলারিটি ডিফারেন্স ক্রিয়েট হচ্ছিল সেটা কিন্তু আরও কমে গেল, সেটার পোলারিটি ডিফারেন্সে যেটা ক্রিয়েট হচ্ছে সেটা আরও কমে যাচ্ছে, এই কারণে সেটা আরও লেস অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তাহলে অ্যাসিডিকটা কি হয়ে গেল, এটা হয়ে গেল মোস্ট অ্যাসিডিক, এটা দেখো হয়ে যাবে লিস্ট অ্যাসিডিক। দেখো এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা। তাই এইটা কিন্তু নর্মাল পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে যেরকম সেই, আর এই ফসফরাসের যে অক্সি অ্যাসিডসগুলো ছিল তার ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো অর্ডার। এর ক্ষেত্রে যদি আমরা অ্যাসিডিটি সিকোয়েন্স বলি তাহলে দেখো অ্যাসিডিটি সিকোয়েন্সটা আসছে আমার H3PO2 গ্রেটার দ্যান হয়ে যাবে H3PO3 গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে H3PO4। কেন এটা হচ্ছে, কারণ লক্ষ্য করো এখানে নাম্বার অফ ডবল বন্ড অক্সিজেনটা হচ্ছে কনস্ট্যান্ট আছে, নাম্বার অফ OH-টা ডিফারেন্স হয়েছে। ওয়ারাজ দেখো আমরা যখন এই ক্লোরিনের অ্যাসিডের ক্ষেত্রে বলেছি সেক্ষেত্রে নাম্বার অফ OH-টা হচ্ছে কনস্ট্যান্ট আছে, এখানে নাম্বার অফ ডবল বন্ডের অক্সিজেনটা হচ্ছে ভ্যারিয়েবল। নাম্বার অফ ডবল বন্ডের অক্সিজেন যখন ভ্যারিয়েবল সেখানে ডিরেক্টলি হচ্ছে অক্সিডেশন স্টেটের সাথেই হচ্ছে অ্যাসিডিটিটা প্রপোর্শনাল হয়। বাট সেটা আমরা কি করে বুঝবো, সেটা স্ট্রাকচার থেকে বুঝতে হবে। ওই জন্য সিম্পল লজিক বললাম, যদি আমরা কনজুগেট বেস অ্যাপ্রোচ বা স্ট্রাকচার থেকে বোঝার চেষ্টা করি সেটা অনেক সোজা র্যাদার দ্যান ওই অক্সিডেশন স্টেট, মানে এইরকম আমরা যদি মনে রাখতে চাই। অক্সিডেশন স্টেটের এই যে সিকোয়েন্সটা সেটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে যে ক্ষেত্রে নাম্বার অফ ডবল বন্ডের অক্সিজেনটা ভ্যারি করে করে যাবে
এবং ওইচ বন্ডটা বা নাম্বার অফ ওইচ বন্ড হচ্ছে কনস্ট্যান্ট, যেরকম হচ্ছে আমাদের ক্লোরিনের অক্সি অ্যাসিডের ক্ষেত্রে বলেছি। কিন্তু দেখো যদি আমরা ফসফরাসের অক্সি অ্যাসিড ভাবি তাহলে কিন্তু সেটা হবে না, কারণ এক্ষেত্রে নাম্বার অফ ডবল বন্ডের অক্সিজেনটা কনস্ট্যান্ট হচ্ছে এবং ওইচটা ভ্যারি করে করে গেছে, সেটা একটা দুটো তিনটে এরকম হয়েছে। তাই এক্ষেত্রে যেটা আমরা ব্যাখ্যা করতে হচ্ছে দ্যাট ইজ প্যারেন্ট অ্যাপ্রোচ, যে একটা ডবল বন্ডের অক্সিজেন তিনখানা ওইচের ওপর অ্যাপ্লিকেবল, তাহলে সেখানে ইলেকট্রন উইথড্র পাওয়ারটা কমে গেল, 1/3 করে অ্যাপ্লিকেবল হচ্ছে পার ওইচ, তাহলে ওইচের বন্ড পোলারিটি বা পোলারিটি ডিফারেন্সটা কম হলো এবং অ্যাসিডিটি কম হয়ে গেল। আর ওয়ারেজ যদি আমরা বলি এটা H3PO2 এর ক্ষেত্রে, সেখানে একটা ডবল বন্ডেরও একটা ওইচের ওপরে অ্যাপ্লিকেবল, তাহলে সেখানে ইলেকট্রন উইথড্র যে এফেক্টটা সেটা হচ্ছে 1:1 হচ্ছে এবং ওইচে বন্ডের মধ্যে যে পোলারিটি ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে সেটা অনেক বেশি হচ্ছে এবং অনেক বেশি অ্যাসিডিটি দেখাচ্ছে। এই কারণে H3PO2 হচ্ছে মোস্ট অ্যাসিডিক অ্যান্ড H3PO4 হচ্ছে আমাদের লিস্ট অ্যাসিডিক। দেখো এই অবধি বোঝা গেছে পুরো জিনিসটা? স্যার হ্যাঁ বলো। আমি স্কুলে এই কোয়েশ্চেনটা সেম কোয়েশ্চেনই করেছিল, আমি বলেছি কনজুগেট বেস থেকে, বললো ধ্যাত কি সব বলছে। কনজুগেট বেস থেকে হচ্ছে না, এটা প্যারেন্ট অ্যাপ্রোচ হচ্ছে, প্যারেন্ট অ্যাপ্রোচ। আমরা কনজুগেট বেস এখানে কিন্তু টানিনি, আমরা কিন্তু বলেছি প্যারেন্ট অ্যাপ্রোচ। আমরা কি কনজুগেট বেস এঁকেছি? আমরা কনজুগেট বেস আঁকিনি। আঁকলে তো ওটা ওটা অ্যাকর্ডিংলি হতো না, কনজুগেট বেস যদি আঁকি আমরা, তাহলে তুমি কনজুগেট বেস স্টেবিলিটি যদি দেখাতে চাও সেক্ষেত্রে কি করে দেখাবে? কনজুগেট বেস স্টেবিলিটি কীভাবে দেখাবে বলো? তুমি ও মাইনাস করবে এই ওএইচের জায়গায়, তুমি জিনিসটা বোঝো আগে, তুমি এই ওএইচের জায়গায় কী করবে? ও মাইনাস করবে, কিন্তু প্রত্যেকের রেজোনেটিং স্ট্রাকচার তো দুটোই হবে, আলাদাটা কী হবে? রেজোনেটিং স্ট্রাকচার কি আলাদা হবে? দেখো তুমি ঠিক করে লক্ষ্য করো, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার কী হবে? প্রত্যেকের ক্ষেত্রে তো দুটোই হবে, কারণ একটাই ডবল বন্ডের অক্সিজেন আছে, তাই ওটা তো আলাদা হবে না। ওই জন্য আমরা এখানে কী বলছি দেখো, আমি প্রথমেই বললাম ওই জন্য প্যারেন্ট অ্যাপ্রোচ, আমরা যেটাকে বলছি ওই জন্য প্যারেন্ট অ্যাপ্রোচ, এটাকে আমরা কনজুগেট বেস অ্যাপ্রোচ বলছি না, আমরা এই জন্য স্ট্রাকচার থেকে প্যারেন্ট অ্যাপ্রোচ অনুযায়ী আমরা বলছি এটা। হ্যাঁ, কিন্তু যদি আমরা বলি যে টাইপ অফ অ্যাসিডিটি, তখন কিন্তু এটাকে বলতে হবে আমার নর্মালি ট্রাইবেসিক অ্যাসিড, এটা কিন্তু হবে আমার ট্রাইবেসিক অ্যাসিড, এটা হবে আমার ডাইবেসিক অ্যাসিড, কারণ দুটো ওইচ আছে। এটা কিন্তু আমার কি হবে? মনোবেসিক অ্যাসিড। এটা হবে তাই, কারণ তিনটে ওইচ, দুটো ওইচ আর একটা ওইচ। কিন্তু অ্যাসিডিটি বা অ্যাসিডিক পাওয়ারটা বা অ্যাসিডিক স্ট্রেংথটা কিন্তু হবে H3PO2 সব থেকে বেশি। কেন? ওরা কি বলেছে H3PO4 এর স্ট্রেংথ সব থেকে বেশি, এটা বলেছে নাকি? তোমার স্কুলে কি H3PO4 এর স্ট্রেংথ সব থেকে বেশি বলেছে? হ্যাঁ মা, এই শুনতে পাচ্ছ? আমার এটা কেটে গেছিলো, শুনতে পাচ্ছ তোমরা সবাই? হ্যালো, হ্যাঁ আচ্ছা একটু দাঁড়াও, আমি এটা শেয়ার করি, শেয়ারিংটাও কেটে গেছে। আচ্ছা এবার দেখতে পাচ্ছ? আচ্ছা আমি এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম, তোমরা কি শুনতে পেয়েছিলে? কারণ কখন কেটে গেছে আমি জানি না, আমি জিজ্ঞাসা করছি, তোমরা কিছু বলছো না, তখন বুঝতে পেরেছি। ওটা হয়নি। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে এইখানে আমরা এখানে আমরা কনজুগেট বেস দিয়ে আমরা বলছি না, কারণ এখানে রেজোনেটিং স্ট্রাকচার যেটা আমরা যদি করি, যদি আমরা ও মাইনাস করে দিতাম তাহলে দেখবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দুটো করেই পাবো, তাহলে সেক্ষেত্রে ওই জন্য আমরা এখানে কনজুগেট বেস অ্যাপ্রোচ দিয়ে বলছি না, এখানে আমরা প্যারেন্ট অ্যাপ্রোচ দিয়ে বলছি, মানে প্যারেন্ট স্ট্রাকচারটাকেই নিয়ে নিয়েছি। আমরা বলেছিলাম যদি টাইপ অফ অ্যাসিডিক বলি তাহলে এখানে কিন্তু নর্মাল ট্রাইবেসিক হবে, ডাইবেসিক হবে, মনোবেসিক হবে, এটাই হবে, কারণ একটার ক্ষেত্রে তিনটে ওইচ, একটার ক্ষেত্রে দুটো, আর একটার ক্ষেত্রে একটা আছে, তাই কিন্তু ট্রাইবেসিক, ডাইবেসিক, মনোবেসিকই হবে। কিন্তু আমরা যদি বলি এখন অ্যাসিডিক স্ট্রেংথ বা অ্যাসিডিটি সিকোয়েন্স, তখন কিন্তু H3PO2 সব থেকে বেশি হবে। হ্যাঁ, যেটা মনামিকে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের স্কুলে তাহলে কি বলেছে, H3PO2 কে কি মোর অ্যাসিডিক বলিনি?
বলেছে, তাহলে কি কেন বলেছে ওটা আমি এক্সপ্লেনেশন কিছু বুঝতে পারিনি। এক্সপ্লেনেশনটা এটাই, সেটা ওরা কি বলে থাকুক সেটা জানি না আমি, বাট এক্সপ্লেনেশন এটাই, সেটা হচ্ছে পার মানে পি ডবল বন্ড এখানে যখন একটা থাকবে, সিম্পল লজিক তুমি এইটা ভাবো যে মনে করো আমি সিম্পলি এইরকম ভাবছি, মনে করো এরকম বোঝাতে চেষ্টা করছি তোমাকে, মনে করো তুমি তুমি হাত দিয়ে মনে করো একটা হাত দিয়ে কোথাও কোনো একটা অবজেক্টকে ধরে রেখেছো, মনে করো ফর এক্সাম্পল তুমি কোনো একটা সাপোর্ট রেখেছো, হাত দিয়ে কোনো একটা সাপোর্টকে ধরে রেখেছো। এখন মনে করো তোমাকে একটা লোক তোমার উল্টো হাতটা একটা লোক টানছে, তাহলে তুমি ওটাকে কিছুটা পরিমাণে তোমার স্ট্রেন হবে এবং তোমার মনে হবে আমি ছেড়ে দিই, তাহলে ওটাই হচ্ছে এইচ প্লাস, তুমি যে সাপোর্টটাকে ধরে রেখেছো। এবং তোমাকে পিছন থেকে একটা লোক মনে করো আর তোমার আর একটা হাত নিয়ে টানছে, সেটা যতটা বেশি টানবে কী হবে, তুমি ওই এইচ প্লাসটাকে মানে তুমি ওই সাপোর্টটাকে ছাড়তে চাইবে, মানে সেটা হচ্ছে এইচ প্লাস। এখন মনে করো তোমার ওই যে পিছন দিকে একটা লোক যে ওই হাতটা তোমার হাতটা টানছে, এখন যদি ওই হাতটাই দুটো লোক টানে, তাহলে কী হবে, তুমি এই সাপোর্টটাকে আরও বেশি পরিমাণে ছাড়তে চাইবে। এবার ওটাকে মনে করো যদি তিনটে লোক টানে, তাহলে ওই সাপোর্টটাকে তুমি আরও বেশি ছাড়তে চাইবে। এইটাই হচ্ছে এই লজিকটা, সিম্পল। এখানে দেখো এইখানে যে এই যে টানছে পি ডবল বন্ড, টানাটা হচ্ছে একটাই, কিন্তু এখানে এইচ আছে ওর কাছে, মানে ওই আছে ওর কাছে এক সময় তিনটে, এক সময় দুটো, এক সময় একটা, তাহলে ওই যে এফেক্টটা পড়ছে, এফেক্টটা কত 1:1, আর একটা চলে যাচ্ছে কি হাফ হয়ে যাচ্ছে, আর একটা ওর ক্ষেত্রে হচ্ছে 1/3। তখন কি হচ্ছে ধীরে ধীরে ওর কী হবে, ওই যে ওয়েজ বন্ড পোলারিটি ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে সেটা ধীরে ধীরে কমতে থাকছে, যত কমবে তত কী হবে, অ্যাসিডিটি স্ট্রেংথ বা অ্যাসিডিটি পাওয়ারটা কমবে। বোঝা গেছে তো জিনিসটা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবারে কি একটা বলবো ভাবলাম, হ্যাঁ এবারে একটুখানি বলে দিই যে এই যে এইগুলো হচ্ছে মনে করো HOCl, HOCl থেকে সাধারণত কী হয়, এটা হয় H প্লাস, প্লাস কী হবে ClO মাইনাস, ClO মাইনাসকে দেখতে কীরকম হবে, ও সিঙ্গেল বন্ড ক্লোরিন এবং অল ওভার চার্জ কী হবে মাইনাস, তাই না? আচ্ছা অ্যাসিডটা কী ছিল হাইপোক্লোরাস, তাহলে এটার নাম কী হবে হাইপোক্লোরাইট, এটার নাম কী হয়ে যাবে তাহলে হাইপোক্লোরাইট, তাই না? আচ্ছা শেপ কীরকম হবে, এটা শেপ হয় একটা ডাম্বেলের মতো, শেপ হয়ে যাবে একটা ডাম্বেলের মতো। আচ্ছা এরপর কী কী ছিল ওটা, HOCl এর পরে ছিল আমাদের HClO2, HClO2 ছিল। আচ্ছা HClO2 থেকে কী হবে H প্লাস, প্লাস কী হবে আমাদের ClO2 মাইনাস, দেখো ClO2 মাইনাস আসবে। আচ্ছা এই ClO2 মাইনাসকে দেখতে কীরকম হবে, Cl একটা হয়ে যাবে এরকম O মাইনাস, আর একটা হবে এই রকম, একদিকে O মাইনাস থাকবে আর একদিকে ডবল বন্ড হবে, তাহলে শেপটা কী হবে বেন্ড, এটার নাম কি বলবো, এটার নাম হয়ে গেল আমাদের নর্মাল ক্লোরাইড, আর শেপটা কী হবে, শেপ হচ্ছে আমাদের বেন্ড, শেপ হলো আমাদের বেন্ড। আচ্ছা তাহলে HOCl HClO2 হয়ে গেল। এরপর যদি আমি বলি HClO3 তাহলে কী হবে, একই জিনিস হবে H প্লাস, প্লাস হয়ে যাবে ClO3 মাইনাস, ClO3 মাইনাসকে দেখতে কীরকম হবে, ঠিক করে লক্ষ্য করো, ক্লোরিনের মাথা দেখো একটা লোন পেয়ার থাকবে, তুমি যদি নর্মাল VAC পেয়ার করো তাহলেও পেয়ে যাবে, আর বাকি তিনটে ক্লোরিন এরকম থাকবে, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে ক্লোরেট। আচ্ছা ক্লোরেটে দেখতে কীরকম হয়েছে, শেপ হয়ে যাবে আমাদের পিরামিডাল বা ট্রাইগোনাল পিরামিডাল, আইদার আমরা পিরামিডাল বলতে পারি অথবা শেপটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল, ট্রাইগোনাল পিরামিডাল, এটা হচ্ছে HClO3 হলো। আর লাস্ট ওয়ান একটা আমরা বলতে পারি দ্যাট ইজ HClO4, তাহলে HClO4 কীরকম হবে, H প্লাস হবে আর তার সাথে কী হবে ClO4 মাইনাস। আচ্ছা ClO4 মাইনাস দেখতে একদম সোজা, অসুবিধা নেই, সেটা হচ্ছে ClO মাইনাস একটা, আর কী হবে তিনটে ডবল বন্ড অক্সিজেন এরকম থাকবে, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে পার ক্লোরেট, কারণ পার ক্লোরিক অ্যাসিড ছিল, তাহলে অ্যানায়নটা কী হবে, এটা হবে পার ক্লোরেট, আর পার ক্লোরেটের শেপ কীরকম হবে, শেপ হয়ে যাবে আমাদের দেখো টেট্রাহেড্রাল। আচ্ছা তাহলে আমরা অ্যানায়নগুলো যদি স্ট্রাকচার এঁকে দিই তাহলে নর্মাল তোমরা এগুলোও পারবে যে ক্লোরিক অ্যাসিড বা পার ক্লোরিক অ্যাসিড এটাও তোমরা বার করতে পারবে, কী হবে জাস্ট O মাইনাসের জায়গায় কী করবে Hটা বসিয়ে দেবে, তাহলেই তোমাদের হাইপোক্লোরাস অ্যাসিড বা ক্লোরাস অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, পার ক্লোরিক অ্যাসিড এগুলোর প্রত্যেকটা স্ট্রাকচারই বার করতে পারবে। ক্লিয়ার হয়েছে এই অবধি? বোঝা গেছে তো? হ্যাঁ ঠিক আছে চলো এইবারে আমরা যেটা পড়বো একটু ছোট্ট করে সেটা হচ্ছে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। হ্যাঁ বলো।
আগের পেজটা দেখান। হ্যাঁ দেখাবো। কতটা, অনেকটা উপরে না মানে এই অবধি না আরও উপরে? আর ওর আগের পেজটা। হয়ে গেলে বলবে। হয়ে গেছে। এই সবার লেখা হয়েছে এটা? আচ্ছা এইটা সবার হয়ে গেছে, তাহলে আমি নিচেরটা লিখবো, নাহলে একটুখানি ওয়েট করবো। হয়ে গেলে বলবে। হ্যাঁ চেঞ্জ করলাম। হ্যাঁ আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস মানে আমরা কি বললাম, বাইনারি কম্পাউন্ডস, তাই না? মানে হ্যালোজেনগুলো নিজেদের মধ্যে কম্বাইন হচ্ছে। এই কম্বাইনটা হচ্ছে কি করে? ডিউ টু ইলেকট্রনিক ডিফারেন্স, কারণ প্রত্যেকটা হ্যালোজেনের মধ্যে ইলেকট্রনিক ডিফারেন্স আছে, মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যাই বলো না কেন। তাই সেক্ষেত্রে আমরা একটু ছোট্ট করে জাস্ট একটু লিখে রাখছি যে ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, due to electronegativity difference, the halogen atoms combine with each other. The halogen atoms combine with each other and give rise to the formation of binary compounds, the formation of binary covalent compounds, কমা দিয়ে একেবারে লিখে দিচ্ছে, known as interhalogen compounds, known as ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস। মনামি বই কিন্তু একটু পড়বে, আমি এই জন্য আমি নোট টোট দিতে চাই না, এই নোট দিলে আর তোমরা একদম মানে এই করো না। আচ্ছা, টাইপগুলো কি বলেছিলাম? মনে করো AX হতে পারে, AX3 হতে পারে, AX5 হতে পারে, AX7 হতে পারে, এরকম। কারণ ভ্যালেন্সিটা আমরা দেখেছি 7 পর্যন্ত এটা বাড়াতে পারে। তাই কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নেবো। এক্সাম্পল মানে একদম ফুল চার্টটাই আমি বলে দিচ্ছি, সেটাই সব সুবিধা হবে তোমাদের, যে কীরকম জিনিসটা হয়। এই অবধি একটু লিখে নাও তাড়াতাড়ি। ওটা 7 হবে। হ্যাঁ, এটা লাস্টেরটা 7 হবে, ওটা 5 হয়ে গেছে। চেঞ্জ করছি, চেঞ্জ মানে জাস্ট আমি চারটা করছি। আচ্ছা দেখো, এবিটা হচ্ছে সবাই দেখাতে পারি, এবিতে তো কোনো অসুবিধা নেই, এবি সবাই দেখাতে পারবে। AB3, AB5, একটা হচ্ছে AB7, ঠিক আছে? এবি সবাই দেখাবে, অসুবিধা নেই। মনে করো CLF, BRF, ICL, IF, এরম অনেকে দেখাতে পারে। আচ্ছা, AB3টা মনে করো CLF3, BRF3, ICL3, IF3, I দুটোই দেখায়, ICL3 আর IF3 এরকম দেখায়। AB5 যেটা আছে সেটা হচ্ছে মনে করো CLF5, এটা দেখাতে পারে, BRF5 এ দেখাতে পারে, অথবা IF5 এটা দেখাতে পারে। AB7টা যেটা দেখায় সেটা শুধুমাত্র IF7 দেখায়। কেন? কারণ এটা হচ্ছে লার্জ ইলেকট্রনিক ডিফারেন্স এখানে আছে, তাই। আর অন্যরা কেউ দেখাচ্ছে না, কারণ অন্যদের মধ্যে ইলেকট্রনিক ডিফারেন্সটা তখন দেখো পুয়ার হচ্ছে ধীরে ধীরে। তাই অ্যাকচুয়ালি যখন তোমার কোঅর্ডিনেশন নাম্বার দেখো এক্ষেত্রে 7 হয়ে যাচ্ছে, অ্যাব্রাপ্ট কোঅর্ডিনেশন নাম্বার অনেক বেশি হয়ে যাচ্ছে। এই জন্য এক্ষেত্রে কী হচ্ছে, যে যখন লার্জ ইলেকট্রনিক ডিফারেন্স আছে সেক্ষেত্রে শুধুমাত্র তারা দেখাচ্ছে, বাকি আর কেউ খুব একটা দেখাতে চায় না। তাহলে এটাই হয়ে গেল আমাদের ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস। হ্যাঁ, এবার এই যে ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস আমরা বললাম, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার শেপ এবং জিওমেট্রি আমরা বার করতে পারি অ্যাজ পার VSEPR।
শেপ অ্যান্ড জিওমেট্রি কি হবে তাহলে অ্যাজ পার ভিএসিপিআর। জাস্ট আমরা একটু করতে দেবো, দু একটা করবো, আর দরকার লাগবে না, বাট দু একটা আমি করতে দেবো, ঠিক আছে। আচ্ছা, অ্যাজ পার ভিএসিপিআর আমরা দেখবো এটা। তাহলে চলো আমি দু একটা দিচ্ছি, সেটা করবে। মনে করো ফর এক্সাম্পল আমি দিলাম ClF3, এটা একটা দিলাম, তিনটে করে নিচ্ছি আমরা। ClF3 একটা মনে করো দিলাম, BrF5 আর একটা মনে করো দিলাম IF7, এই তিনটে, ব্যাস এই তিনটে করে নাও। এই ভিএসিপিআর কিন্তু অনেকবারই আমি তোমাদের মানে পড়িয়েছি, আগের দিনেও পড়িয়েছি। স্যার বলো। আগের পেজটা দেখুন, ওটার আগে আপনি ওই গিভের পরে কি লিখেছেন বুঝতে পারছি না আমি। Due to electronic difference, the halogen atoms combine with each other and give rise to the formation of binary covalent compounds. Give rise, RISE. Give rise to the formation of binary covalent compounds known as interhalogen compounds. স্যার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এটা বলো দেখি এবারে তাহলে শেপ কি কি হবে মনামি, ফার্স্ট তাড়াতাড়ি। ওইটা sp2d2। আচ্ছা, এটা কীভাবে হচ্ছে, H ইকুয়ালস টু যেটা করছি সেটা হবে তাহলে 1/2 × 7 + 3 মানে হচ্ছে আমাদের 5, 5 মানে হচ্ছে sp3d। কী করে d2 এলো? আমি ওই 3টা 2 করে দিয়েছি, ভুল হয়েছে। তাহলে হয়ে গেল আমাদের sp3d। আচ্ছা, কটা বন্ড পেয়ার লোন পেয়ার বলো? এটা হয়ে যাবে 3 বন্ড পেয়ার প্লাস 1 লোন পেয়ার। হ্যাঁ, sp3d যদি এই 5 যদি আসে, ডিরেক্টলি আমি জিওমেট্রিটা বলে দিতে পারি। জিওমেট্রি কী আসবে তাহলে আমাদের TBP, তাই তো? আচ্ছা, 3 বন্ড পেয়ার আর যদি 2 লোন পেয়ার আছে, তাহলে শেপ কী আসবে বলো তাড়াতাড়ি, ফার্স্ট কী হবে? টি শেপ, তাই তো? স্যার টিবিপি তো ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল। চলো এবারে BrF5। BrF5 কি হবে? H ইকুয়ালস টু কত এসছে বলো BrF5? sp3d2। ভেরি গুড, এটা আসবে 6। 6 মানে আমাদের জিওমেট্রি কি আসবে? জিওমেট্রি আসবে অক্টাহেড্রাল। হাইব্রিডাইজেশন কত আসবে? sp3d2। আচ্ছা, 6 মানে বন্ড পেয়ার আর লোন পেয়ার বলো, কত কত এসছে? 5 + 1। 5 বন্ড পেয়ার প্লাস 1 লোন পেয়ার। ভেরি গুড। তাহলে আমার শেপ কি হবে? রাইট, হবে স্কোয়ার পিরামিডাল। এটা হবে আমাদের স্কোয়ার পিরামিডাল, হয়ে গেল। আচ্ছা চলো IF7 বলো। পেন্টাগোনাল বাই পিরামিডাল হবে। এটা হবে sp3d3। জিওমেট্রি কী হবে তাহলে? জিওমেট্রি হয়ে যাবে আমাদের পেন্টাগোনাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল। আচ্ছা, এই 7-এর মধ্যে কি আছে? 7-এর মধ্যে দেখো 7খানাই বন্ড পেয়ার আছে। যেহেতু 7খানা বন্ড পেয়ার আছে, তাহলে আমরা কি বলবো যে শেপটা হবে দ্যাট উইল বি ইকুয়াল টু জিওমেট্রি। আচ্ছা, পেন্টাগোনাল বাই পিরামিড আমি কখনো দেখাইনি তোমাদের, তাই একটুখানি বুঝিয়ে দিচ্ছি কীরকম দেখতে হবে। সিম্পল, জাস্ট পেন্টাগন এঁকে নেবে। পেন্টাগন মানে কি 5টা, তাই তো? তাহলে IF7 বলেছি, তাহলে 5টা তুমি ফ্লুরিন এরকম 5টা কর্নারে এঁকে নেবে পেন্টাগন জাস্ট। এটা হয়ে গেল। একটা ফ্লুরিন কি থাকবে ওপরে, একটা ফ্লুরিন থাকবে নিচে, ব্যাস পেন্টাগোনাল বাই পিরামিডাল। এটাই হয়ে গেল আমাদের পেন্টাগোনাল বাই পিরামিডাল। বোঝা গেছে তো? দেখো সিম্পল, পেন্টাগন আঁকবে, 5টা ফ্লুরিন হয়ে গেল, আর ওপরে একটা ফ্লুরিন, নিচে একটা ফ্লুরিন, তাহলে হয়ে গেল পেন্টাগোনাল বাই পিরামিডাল। দেখো বোঝা গেছে এই অবধি? হ্যাঁ ঠিক আছে, চলো। আচ্ছা, শেপ আর জিওমেট্রি ভিএসিপিআর ছাড়াও বার করা যায়। ভিএসিপিআর ইজিয়েস্ট, সব থেকে ইজি। শেপ জিওমেট্রি অনেক রকমভাবে বার করতে পারি আমরা, বাট ভিএসিপিআর হচ্ছে ইজিয়েস্ট প্রসেস। মানে উইদিন 10 সেকেন্ডস আমরা বলতে পারি উইথাউট নোয়িং দ্য স্ট্রাকচার। আমার দরকারই নেই, শুধু মলিকুলার ফর্মুলা দেখবো, আমি বলে দেবো। তুমি আর কি মেথডে বার করবে বলো? কত ভ্যালেন্সি আর ভ্যালেন্সি দেখে বার করা যায়।
বলো না, সেটাই তো বলছি, তুমি বলো কীভাবে বার করছো, ClF3টা বলো। পরীক্ষা কি করে বোঝাবো? আরে তোমার যেটা ছাড়ো, বাদ দাও, আমি ওতে বোঝাবো, অফলাইনে বোঝাবো। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা তুমি ভিএসিপিআরই করছো আমার যা মনে হয়। তুমি মানে তুমি যেটা করছো সেটা হচ্ছে ভিএসিপিআরই অ্যাপ্লাই করে দিচ্ছ লাস্টে, সেটা আমার মনে হচ্ছে। কারণ তুমি যদি ভ্যালেন্সি ধরতে যাও তাহলে সেটা ভিএসিপিআরই ধরছো। ভ্যালেন্সি ধরা মানে ভিএসিপিআরই ধরে নেও আলটিমেটলি। ভ্যালেন্সি ধরা মানে কোনো আলাদা কিছু তুমি কনসেপ্ট ইউজ করছো না, ওটা ভিএসিপিআরই। আর একটা আমরা করতে পারি সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন কনসেপ্টে, সেটাও করা যেতে পারে, বাট দরকারই নেই। হাইব্রিডাইজেশন কনসেপ্ট আমার করতে গেলে বেকার, আমার বেশি সময় লাগবে। তাই ভিএসিপিআর হচ্ছে ইজিয়েস্ট প্রসেস, আমরা উইদিন মানে 10 সেকেন্ডও লাগে না। একটা যদি আমার মলিকুলার জিওমেট্রি শেপ হাইব্রিডেশন বার করতে হয় আমার 10 সেকেন্ডও লাগবে না। ঠিক আছে, ছাড়ো, এটা আমরা বাকি পরে দেখ। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে আমরা যে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডসগুলো দেখলাম তার একটু বেসিক নেচার জাস্ট একটুখানি বলে দিই যে গ্যাসেস, লিকুইডস আর সলিডস কোনগুলো হয়। গ্যাসেস হচ্ছে নর্মাল যেগুলো ছোটো হয় সেগুলো তো সবই গ্যাস হয় সাধারণত, যে মনে করো ClF অথবা মনে করো আমরা যদি বলি BRF, এগুলোর মলিকুলার তুলনামূলক কম। আচ্ছা, তার সাথে মনে করো ClF3 অ্যান্ড IF7ও গ্যাসিয়াস, IF7টাও গ্যাসিয়াস হয়। আচ্ছা, লিকুইড কী কী হয় এর থেকে একটু যেগুলো বড়, মনে করো BrF3, BrF5, এইগুলো একটুখানি একটু হোল্ড করবে তোমরা একটু। হ্যাঁ, BrF3, BrF5 এইগুলো হচ্ছে আমাদের লিকুইড হয়। আর সলিড কী হবে, সলিড হচ্ছে এগুলো ICl অথবা মনে করো IBr, IF3, ICl3, এগুলো হচ্ছে আমাদের নর্মাল সলিড হবে। আচ্ছা, আমাদের যেই ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডসগুলো হচ্ছে আমরা অল বলেই বলে দিচ্ছি, তাহলে অল ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস, অল ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস, এদের ক্ষেত্রে তুমি কোনো সিঙ্গেল ইলেকট্রন কখনো দেখতে পাবে না। তুমি যদি বন্ডিং করে দেখবে লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, বাট সিঙ্গেল ইলেকট্রন কখনোই থাকে না। আর এরা যেহেতু মনে করো নন মেটাল, তাহলে সবসময়ের জন্য কী ফর্ম করবে, কোভ্যালেন্ট। তাহলে এরা কী হবে, অলওয়েজ হবে কোভ্যালেন্ট অ্যান্ড ডায়াম্যাগনেটিক। কারণ এদের ক্ষেত্রে কোনো সিঙ্গেল ইলেকট্রন তুমি দেখতে পাবে না। যদি আমি হাইব্রিডাইজেশনও করি দেখবে অলওয়েজ আমরা লোন পেয়ার্স অ্যান্ড নর্মাল আমরা বন্ড পেয়ার পাবো, কখনো কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকবেই না। তাহলে সেক্ষেত্রে আমরা নর্মাল কোভ্যালেন্ট অ্যান্ড ডায়াম্যাগনেটিক হিসেবেই আমরা এটাকে পাবো। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে স্টেবিলিটি সিকোয়েন্স কী করে বুঝবো। আমরা তো ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডসগুলো বুঝে নিলাম, অসুবিধা নেই, কিন্তু স্টেবিলিটি সিকোয়েন্সটা কীভাবে বুঝবো সেইটা একটুখানি বলে দিই তাহলে। স্টেবিলিটি অর্ডার অফ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস, স্টেবিলিটি অর্ডার অফ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস। স্টেবিলিটিটা কীভাবে বুঝবো, সিম্পল ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থেকে। কারণ দুটো হ্যালোজেন নিয়েই তো আলটিমেটলি ইন্টারহ্যালোজেন হচ্ছে, তাহলে সিম্পল আমরা বুঝবো কি, স্টেবিলিটি অর্ডারটা বুঝবো দুটো যে আমাদের হ্যালোজেন অ্যাটম আছে তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থেকে। যার ইলেকট্রনিক ডিফারেন্স যত বেশি হবে সেই পার্টিকুলার কম্পাউন্ডটা তত বেশি স্টেবল হবে। তাহলে আমরা এখানে রিজনটা এরকমভাবে লিখে রাখবো যে দ্য স্টেবিলিটি অফ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস, the stability of interhalogen compounds depends upon the electronegativity difference between the two halogens, between the টু হ্যালোজেন্স। আচ্ছা, একটা এক্সাম্পল বলে দিই তাহলে জিনিসটা বুঝতে পারবে। মনে করো আমার কাছে দেওয়া আছে BrF, তাহলে BrF উইল বি মোর স্টেবল দ্যান IBr, হুইচ ইজ মোর স্টেবল দ্যান ICl,
উইচ ইজ মোর স্টেবল দ্যান ClF, উইচ ইজ মোর স্টেবল দ্যান BrCl, এরকম। সিম্পল, ইলেকট্রনিক ডিফারেন্স যত বাড়বে তত আমাদের এগুলো স্টেবিলিটি বাড়বে। এটা হচ্ছে সিম্পল লজিক। বোঝা গেছে এই অবধি? এই অবধি ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা, লাস্ট পার্ট আমরা যেটা এসছি, আমরা বাকি নোট দেবো, ওখান থেকে অবশ্যই দেখবে, কারণ আমাদের যেটুকু কনসেপচুয়াল পার্ট সেগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি, আর কিছু নেই। লাস্ট যে পার্টটা একটা এক্সট্রা তোমাদের এতে আছে সেটা হচ্ছে সিউডো হ্যালোজেন্স। আমি জানি না তোমাদের বইতে আছে কি নেই, বাট সিউডো হ্যালোজেন্স অ্যাকচুয়ালি অ্যাজ পার সিলেবাস আছে। এখন পরীক্ষায় পড়বে কি পড়বে না এটা বোঝা খুব মুশকিল আছে, বোঝা সম্ভব নয়। আচ্ছা, সিউডো হ্যালোজেন্স জিনিসটা কি? দেখো, কিছু কিছু ইনঅর্গ্যানিক র্যাডিক্যাল আছে, র্যাডিক্যাল মানে বুঝতে পারছো সিঙ্গেল ইলেকট্রন, কিছু কিছু ইনঅর্গ্যানিক র্যাডিক্যাল আছে যাদের নর্মাল প্রপার্টিসটা হচ্ছে হ্যালোজেন্সের মতোই, তাহলে তাদেরকে ওই জন্য আমরা কি বলছি, সিউডো হ্যালোজেন। যেহেতু তাদের প্রপার্টিসটা নর্মাল হচ্ছে হ্যালোজেনের মতো, তাই তাদেরকে আমরা তাহলে কি বলবো, সিউডো হ্যালোজেন। যেরকম ফর এক্সাম্পল আমরা বলছি যে CN, এই যে র্যাডিক্যালটা CN ডট, এই CN ডটটাকে তাহলে আমরা কি বলবো, সিউডো হ্যালোজেন। সিউডো হ্যালোজেন আমি লিখেও দিচ্ছি দরকার হলে, বা নোট তো এমনি দিয়েও দিচ্ছি, এটার নোট দেখবে দেওয়া আছে, আমি অলরেডি বানিয়েছি, নোটটা দেওয়া আছে। CN ডট যেরকম হচ্ছে একটা সিউডো হ্যালোজেন, তাহলে এটা হচ্ছে একটা র্যাডিক্যাল। দেখো CN ডটটা কি, CN ডটটা হচ্ছে একটা র্যাডিক্যাল, তাহলে র্যাডিক্যালটাকে বলছি আমরা সিউডো হ্যালোজেন। এখন যদি এটা আয়ন হয়ে যায়, তাহলে আয়নটা হয়ে গেলে কি বলবো আমরা, CN মাইনাস। তাহলে তখন CN মাইনাসটাকে কি বলবো, মাইনাসটাকে বলবো তাহলে আমরা সিউডো হ্যালাইড, সিউডো হ্যালাইড। আচ্ছা, তাহলে এখন যেরকম মনে করো হ্যালোজেনগুলো মলিকিউলও তো ফর্ম করে নিচ্ছে, তাই না? মানে মনে করো Cl2, I2, Br2, হ্যালোজেনগুলো তো এরকম মলিকিউলও ফর্ম করছে। তাহলে আমরা যদি এখন বলি ডাইমার অফ র্যাডিক্যাল, তাহলে ডাইমার অফ র্যাডিক্যাল হলে কী হবে, মনে করো এটা হয়ে যাবে কি CN2, এটা হবে। তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল একটা মলিকিউল ফর্ম, এটা হয়েছে একটা মলিকিউল ফর্ম, যেরকম মনে করো Cl2, Br2 এগুলো ছিল। তাহলে এইগুলোকে কি বলবো, এগুলোকে বলবো হ্যালোজিনয়েড, হ্যালোজিনয়েড হলো। আচ্ছা, এবারে এদের যে সিউডো হ্যালোজেন্স বলছি, কেন এটা বলছি, আমরা বলছি সিমিলার প্রপার্টিজ লাইক হ্যালোজেন্স, ওই জন্য এটাকে আমরা বলছি সিউডো হ্যালোজেন্স। বোঝা গেছে জিনিসটা? তাহলে কিছু কিছু ইনঅর্গ্যানিক র্যাডিক্যালস আছে যাদেরকে আমরা বলছি যে ফ্রি স্টেটে হ্যালোজেনের মতো তারা বিহেভ করতে পারে, তাই জন্য তাদেরকে বলছি আমরা সিউডো হ্যালোজেন্স। অথবা আমরা বলছি অ্যানোনিক ফর্মে তারা হ্যালাইড আয়ন্সের মতো বিহেভ করতে পারে, তাহলে তাদেরকে আমরা বলবো সিউডো হ্যালাইডস। তাই এই অল ওভার এদেরকে আমরা বলতে পারি সিউডো হ্যালোজেন্স অথবা হ্যালোজিনয়েডস অথবা সিউডো হ্যালাইডস, যেটা ইচ্ছা তুমি বলতে পারো, বেসড অন দ্য টাইপ অফ এক্সিস্টেন্স। যদি র্যাডিক্যাল হয় তাহলে তাদেরকে আমরা বলবো সিউডো হ্যালোজেন, যদি আয়নিক ফর্মে থাকে তাহলে তাদেরকে আমরা বলবো সিউডো হ্যালাইড, যদি মনে করো মলিকিউলার ফর্মে থাকে তাহলে তাদেরকে আমরা বলবো হ্যালোজিনয়েড। এবারে ব্যাপারটা হচ্ছে কারা কারা তাহলে এরকম মানে এই ধরনের জিনিস দেখাতে পারে। যেরকম মনে করো আমরা বলতে পারি যে CN মাইনাস, এই CN মাইনাসটা যেরকম আমরা বললাম যে এটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে সায়ানাইড, এই সায়ানাইড NID সায়ানাইড, তাহলে এগুলোকে আমরা কি বলছি, সিউডো হ্যালাইডস। দেখো বোঝা গেছে? অথবা এটাকে আমরা হ্যালোজিনয়েড আয়নও বলতে পারি। তাহলে আমরা এরকমভাবে একটুখানি কয়েকটা এক্সাম্পল একটুখানি লিখিয়ে দিচ্ছি, জিনিসটা বুঝতে পারবে। তাহলে এক্সাম্পল কি বলছি আমরা, হ্যালোজিনয়েড আয়ন, অথবা আমরা যেটাকে বলতে পারি যে সিউডো হ্যালাইড আয়ন বা সিউডো হ্যালাইডস, সিউডো হ্যালাইড। তাহলে হ্যালোজিনয়েড আয়ন অথবা সিউডো হ্যালাইড, যেরকম মনে করো CN মাইনাস সায়ানাইড, এটা হচ্ছে একটা সিউডো হ্যালাইড। অথবা মনে করো CN মাইনাসকে আমরা কি বলি, থায়োসায়ানেট, এই থায়োসায়ানেটটাও হচ্ছে একটা সিউডো হ্যালাইড। মানে কি, এরা হচ্ছে নর্মাল হ্যালাইডের মতো বিহেভ করতে পারে। আবার যদি র্যাডিক্যালটাকে বলি আমরা CN ডট বা SCN ডট, তাহলে তাদেরকে আমরা কি বলবো, হ্যালোজেনের মতো বিহেভ করতে পারে। বোঝা গেছে জিনিসটা? অথবা মনে করো আমরা বলি যে OCN মাইনাস, OCN মাইনাস মানে কি, OCN মাইনাস মানে হচ্ছে সায়ানেট, এটা হচ্ছে সায়ানেট, এগুলো সবই কি, এগুলো হচ্ছে সিউডো হ্যালাইড। বোঝা গেছে? অথবা মনে করো N3 মাইনাস, এটাকে আমরা কি বলি, অ্যাজাইড, এই অ্যাজাইডগুলোকে আমরা কি বলি, সিউডো হ্যালাইড। আবার এইগুলোকেই যদি আমরা বলতাম যে হ্যালোজিনয়েড, তাহলে দেখো আমরা বলতে পারতাম কি CN2,
অথবা বলতাম SCN হোল 2, অথবা আমরা মনে করো বলতাম OCN হোল 2, অথবা আমরা মনে করো বলতাম N3টা আলাদাভাবে কিছু আসবে না, N3তে কিন্তু ওই রকম হ্যালোজেনয়েডটা এক্সিস্ট করবে না, কারণ N3 হোল 2 হয় না। বাট এই হ্যালোজেনয়েড যেগুলো আছে, যেগুলো মনে করো এই CN বা মনে করো SCN, এদের ক্ষেত্রে যেরকম এক্সিস্ট করতে পারে। তাহলে এবার বোঝা গেছে জিনিসটা। সিউডো হ্যালোজেনটা কি? সিউডো হ্যালোজেন আমরা বলছি যে কিছু কিছু মনে করো ইনঅর্গ্যানিক ফ্রি র্যাডিক্যাল আছে, তাহলে আমরা বলছি ইনঅর্গ্যানিক র্যাডিক্যাল যারা হচ্ছে সিমিলার প্রপার্টিজ লাইক হ্যালোজেন্স, তাহলে তাদেরকে আমরা বলছি সিউডো হ্যালোজেন, যেরকম CN ডট বা CN র্যাডিক্যাল দিয়ে বলেছি। এটাই যদি আয়নিক ফর্মে থাকে তাহলে আমরা কি বলবো, অ্যানায়নিক ফর্মে থাকে তাহলে সেটাকে আমরা বলবো সিউডো হ্যালাইড। আর যদি ওই র্যাডিক্যালটা ডাইমারাইজ করে মলিকুলার ফর্মে থাকে তাহলে তাদেরকে আমরা বলবো হ্যালোজিনয়েড। এক্সাম্পল হিসেবে কয়েকটা জাস্ট বলেছি, কারণ তোমাদের জাস্ট বেসিক আইডিয়া আছে, আর কিচ্ছু নেই। যেরকম CN মাইনাস সায়ানাইজ, SCN মাইনাস থায়োসায়ানেট, OCN মাইনাস সায়ানেট বা N3 মাইনাস অ্যাজাইড, এগুলো হচ্ছে এক ধরনের হ্যালোজিনয়েড আয়ন বা সিউডো হ্যালাইড হিসেবে বিহেভ করতে পারে, কারণ এদের আয়নিক ফর্মটা অনেকটা হ্যালাইডের মতোই আচরণ করে। আর এদের যদি মলিকুলার ফর্ম দেখি তাহলে হবে সেটা CN হোল 2, SCN হোল 2 বা OCN হোল 2, এগুলোকেই তাহলে আমরা তখন বলবো হ্যালোজিনয়েড। আবার যদি CN ডট, SCN ডট, OCN ডট এগুলো যদি আমরা বলি মানে র্যাডিক্যাল হিসেবে যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে তাদেরকে আমরা বলতে পারি সিউডো হ্যালোজেন। দেখো বোঝা গেছে এই অবধি? এই অবধি ক্লিয়ার হয়েছে? আর এর করসপন্ডিং যে স্টাডি মেটেরিয়ালটা আছে সেটা অলরেডি আপলোড করা হয়ে গেছে। এর স্টাডি মেটেরিয়ালটা তোমরা অলরেডি অ্যাপে পাবে, এই স্টাডি মেটেরিয়ালটা অলরেডি অ্যাপে পাবে আন্ডার গ্রুপ 17, আন্ডার গ্রুপ 17, ঠিক আছে? তাহলে তোমরা টোটাল 3খানা স্টাডি মেটেরিয়াল পাবে। স্টাডি মেটেরিয়াল মানে গ্রুপ 17-এর আন্ডারে টোটাল 3টে পাবে। একটা এখন অলরেডি পেয়ে গেছো, যেটা দেখবে অলরেডি আছে, সেটা হচ্ছে সিউডো হ্যালোজেন্সের, সিউডো হ্যালোজেন। এইটা স্টাডি মেটেরিয়াল অলরেডি আপলোড হয়ে গেছে। আরও দুটো স্টাডি মেটেরিয়াল পাবে, সেটা হচ্ছে একটা স্টাডি মেটেরিয়াল পাবে ওই যে বললাম যে Cl2 অ্যান্ড HCl, এর একটা স্টাডি মেটেরিয়াল পাবে। আর অক্সি অ্যাসিডসের কিছু কিছু ছোটো ছোটো একটুখানি ওই প্রিপারেশান বা মনে করো ইউজেস বলে একটু ছোটো স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দেবো। তাহলে এই দুটো স্টাডি মেটেরিয়াল যেটা আছে এটা পেন্ডিং, এটা আমি দিয়ে দেবো। আর তার সাথে হচ্ছে এটাও দেবো অক্সি অ্যাসিডস, আজকেই হয়তো দিয়ে দেবো, চেষ্টা করবো আজকে বানানো। এই দুটো পেন্ডিং আছে এবং সিউডো হ্যালোজেনের স্টাডি মেটেরিয়াল অলরেডি আছে। আর গ্রুপ 17 আমাদের এখানেই শেষ, ঠিক আছে? টোটাল গ্রুপ 17টা আমাদের এখানেই শেষ। মোটামুটি বুঝতে পেরেছো তো? দেখো মোটামুটি ক্লিয়ার আছে তো? ঠিক আছে, এই অবধি হলেই হবে। আচ্ছা, যদি আর কিছু কনফিউশন কারো থাকে একটু বলো। যদিও আমরা নিটে যখন আমরা পড়বো, নিটে কিন্তু এর থেকে একটু বেশি পড়বো। এখন যেটা আমরা পড়ছি নিটে নিঃসন্দেহে এর থেকে একটু বেশি আমরা পড়বো, বাট এখন যেটুকু বোর্ডের সিলেবাস অনুযায়ী এটুকু আমরা কমপ্লিট করেছি। এটা বোর্ডের সিলেবাস অনুযায়ী এর থেকে বেশি আর কিছু বলো। বুঝলাম না। এনসিইআরটি-তে পি ব্লক নেই। এনসিইআরটি-তে কেন পি ব্লক থাকবে? কিন্তু নিটে পি ব্লক আছে। এনসিইআরটি-তে নেই কিন্তু নিটে আছে, তোমাদের সিলেবাসে আছে এবং নিটে আছে, সেই জন্যই তো হ্যাঁ হ্যাঁ এনসিইআরটি থেকে নিতে প্রেসার করা উচিত না। না সেটা যাই হোক, আমি ওটা নিয়ে আমি বলছি না, বাট আমি বলছি এনসিইআরটি-তে না থাকলেও নিটে আছে, ওটা পড়তে হবে। ওই জন্যই আমার এখন এনসিইআরটি সিলেবাসটা একটু হলেও অপছন্দ এই কারণে হয়েছে যে এই কম্পিটিটিভ এক্সামের ফরম্যাট থেকে বেরিয়ে গেছে, কারণ কিছু জিনিস নেই অথচ দিয়ে রেখেছে। এই জিনিসটা মানে ঠিক নয়, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট তো এনসিইআরটি ফলো করে। তোমার অ্যাডভান্সের সিলেবাসের মতো সেটা যাই হোক, বাট সিলেবাসে রাখা উচিত ছিল, কারণ যেহেতু কম্পিটিটিভে আছে আমার মনে হয় সিলেবাসে রাখা উচিত ছিল ওদের। ঠিক আছে, অসুবিধা নেই, অ্যাটলিস্ট এতে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে আছে, এটা একদিক থেকে ভালো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রইলো। আর বাকি মনে করো, হ্যাঁ বলো। ফ্রাইডে অফলাইন, ফ্রাইডে অফলাইন, সানডে অফলাইন, এই দুটো অফলাইন এবং আমাদের সিলেবাস কমপ্লিট হবে। এবং অনলাইনও থাকবে তো? অনলাইনও থাকবে। ঠিক আছে। কেন আসতে পারবে না? না মানে বাড়ি যাচ্ছ নাকি? আছি বাড়িতে এখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। ফ্রাইডে মানে আমি করবো, অনলাইনও করবো, অসুবিধা হবে না। ঠিক আছে, চলো আজকে এই অবধি রইলো। আচ্ছা সন্দীপনি, তুমি হয়তো জানো না, ওই আমার একটা অ্যাপ আছে, ওই ওটা ডাউনলোড করে ইনস্টল করে আমি তোমায় লিঙ্ক পাঠিয়ে দিয়ে ওই স্টাডি ম্যাটেরিয়ালগুলো অ্যাকচুয়ালি ওখানেই আপলোড করি। ঠিক আছে, কাল আসতে হবে। কাল কি বার?
কালকে আমি পড়াবো হচ্ছে ওদের ওদের পড়াবো হচ্ছে ইয়েটা বলো না, স্টিরিও কেমিস্ট্রি পড়াবো আর রিয়াকশান মেকানিজম 1। এবার যদি তোমার মনে হয় তুমি আসবে তাহলে স্টিরিও কেমিস্ট্রি প্লাস রিয়াকশান মেকানিজম 1 এইটা কালকে পড়াবো ওদের। যদি তোমার মনে হয় তাহলে আসবে। রিয়াকশান মেকানিজম 1 মানে হচ্ছে SN1 SN2 E1 E2 এগুলো, তার করসপন্ডিং স্টেবিলিটি পার্টটা, আর হচ্ছে ওই তোমার ইজেড সিস ট্রান্স, আর তার সাথে হচ্ছে RS নোমেনক্লেচার যেটা এইটা। ওটার রেকর্ডেডটা পাওয়া যাবে? অনলাইন ক্লাসও অ্যাভেলেবেল করে দেবো কালকে, পাওয়া যাবে মানে অনলাইন ক্লাস অ্যাভেলেবেল করে দেবো। ঠিক আছে তাহলে চলো আজকে উঠলাম। হ্যাঁ, ফ্রাইডে পড়ার থেকে ফ্রাইডে হচ্ছে দুটো ক্লাস, 11-এরটা আছে হচ্ছে 5টা থেকে 7টা, 12-এরটা হচ্ছে 7টা থেকে 9টা। আমি প্রত্যেক দিনই গ্রুপে যখন পড়াই তোমাদের ওই ইয়েটা দিয়ে দিই, টপিক দিয়ে দিই এখন থেকে কী টপিক পড়াবো, যেটা তোমার মনে হবে তাহলে তুমি সেটাতে আসবে। যেরকম কালকের টপিকটা আমি আজকে দিয়ে দেবো ওদের গ্রুপে, ওটা তো বলেও দিলাম তোমাকে। শুক্রবার হচ্ছে ওদের মানে মোস্টলি হচ্ছে একটু কোশ্চেন অ্যান্সার টাইপ সলভ করাবো, আর তার সাথে হচ্ছে বন্ডিংটাকে একটুখানি পড়াবো আবার, কারণ ওদের ক্লাস 12-এর একটু সিলেবাসটাকে আমি টানতে চাইছি, সরি ক্লাস 11-এর সিলেবাসটাকে। ওদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে, এবার সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটাকে একটু আমি টানবো, বন্ডিংটা একটুখানি আগে থেকেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। বন্ডিংয়ের VSCBটা ওদের হয়ে গেছে অলরেডি, এবার এক্সট্রা যেটুকু পার্ট আছে এমো এইগুলো ছোটো ছোটো করে একটু পড়াবো এবার। বাট আমি বলে দেবো তোমায় টপিক, প্রত্যেকটা টপিক আগে থেকে বলবো। আর ক্লাস 12-এর যেটা হবে, 12-এরটা হবে তোমার গ্রুপ 16, লাস্ট গ্রুপ হবে গ্রুপ 16, ওটা অফলাইন আর অনলাইন থাকছে। 12-এরটা হচ্ছে 7টা থেকে হবে, 5টা থেকে না 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 দুটোই বিকেলবেলা, 5টা থেকে 7টা, 7টা থেকে 9টা পরপর থাকে ওদের। টপিকগুলো আমি অলরেডি বলে দেবো, সেই অনুযায়ী তুমি আসবে। আর 12-এর যেটা হবে সেটা হচ্ছে শুক্রবার দিন হচ্ছে তোমার এইটা হবে। দাঁড়াও আমি রেকর্ডিংটা বন্ধ করে দিলাম।